শোনা যাচ্ছে? তো প্র্যাকটিক্যালের এর পরের টপিকগুলো যেটা ছিল সেটা হচ্ছে টেকনিক অফ ডেটা রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কোনো ডেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো প্রথমে লেখা আছে যে এনাক্সিমেন্ডার ইজ নোন অ্যাজ ফাদার অফ কার্টোগ্রাফি। এনাক্সিমেন্ডার প্রথম স্কেলের ভিত্তিতে মানচিত্র অঙ্কন করেছিলেন পৃথিবীর, যে কারণে তাকে অনেক সময় ফাদার অফ কার্টোগ্রাফার বলা হয়। যে ব্যক্তি মানচিত্র তৈরি করেন তাকে কার্টোগ্রাফার বলা হয়। ঠিক আছে, যারা মানচিত্র নিয়ে অধ্যয়ন করে বা তৈরি করে তাদেরকে কার্টোগ্রাফার বলা হয়। আর কার্টোগ্রাম কি? কার্টোগ্রাম হচ্ছে যখন কোনো আমরা ভৌগোলিক তথ্যের উপর নির্ভর করে কোনো চিত্র আঁকবো, তাকে কার্টোগ্রাম বলা হয়। যেমন ডট ডায়াগ্রাম একটা, তারপরে হচ্ছে পাই ডায়াগ্রাম, এগুলো সবগুলোকে কার্টোগ্রাম বলা হয়। সেগুলো তো জানাই আছে। এবার এই কার্টোগ্রামকে অ্যাকচুয়ালি দুটা ভিত্তিতে ভাগ করা হয়। একটা হচ্ছে বেসড অন ডাইমেনশন। ডাইমেনশন কথার অর্থ হচ্ছে মাত্রা, মাত্রার ভিত্তিতে। যে মাত্রা বলতে তারা কি বোঝাচ্ছে? শুধু দৈর্ঘ্য বোঝাচ্ছে, নাকি শুধু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ দুটাই বোঝাচ্ছে, নাকি শুধু অবস্থান বোঝাচ্ছে, নাকি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিস বোঝাচ্ছে? তো এর উপর ভিত্তি করে কার্টোগ্রাম চার প্রকারের হয়। একটা হচ্ছে জিরো ডাইমেনশনাল, যাদের কেবলমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, তাদেরকে জিরো ডাইমেনশনাল বলা হয়। ওয়ান ডাইমেনশনাল বলতে যাদের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, যেমন লাইন গ্রাফ বা বার গ্রাফ। বার গ্রাফ এমন একটা বিষয় যেটা শুধু দৈর্ঘ্য বোঝায়, প্রস্থ কিন্তু সবগুলো সমান হয়। টু ডাইমেনশনাল বলতে যাদের দৈর্ঘ্য আছে এবং প্রস্থও মান আছে, ফর এক্সাম্পল হিস্টোগ্রাম। ঠিক আছে, অর্থাৎ যারা বেশিরভাগ এরিয়া দেখায়, ক্ষেত্রফল দেখায়, সেই সমস্ত কার্টোগ্রাফিক টেকনিকগুলোকে টু ডাইমেনশনাল ডায়াগ্রাম বলা হয়। থ্রি ডাইমেনশনাল বলতে যারা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসই বোঝায়, তাদেরকে বলা হয় থ্রি ডাইমেনশনাল, যেমন হচ্ছে স্ফেয়ার, কিউব, এই সমস্তগুলো। এবার নেচারের ভিত্তিতে, তথ্যের নেচারের ভিত্তিতে আবার দুই প্রকার, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ বলতে যে সমস্ত কার্টোগ্রাফিক টেকনিকগুলো সংখ্যা বোঝাবে, সংখ্যা বোঝাবে, ঠিক আছে, তাদেরকে আমরা কোয়ান্টিটেটিভ বলবো। আর কোয়ালিটেটিভ বলতে যারা সংখ্যা বোঝাবে না, কেবলমাত্র দোষ গুণ অবস্থা, ভালো খারাপ, এই সমস্ত বিষয়গুলো বোঝাবে, অর্থাৎ গুণ বোঝাবে, তাদেরকে কোয়ালিটেটিভ বলবো। যেমন ক্রোমেটিক ম্যাপ। ক্রোমেটিক ম্যাপ মানে কি? কোনো একটা মানচিত্রে কোথায় কী আছে, মানলাম এখানে জল আছে, তো জলের জন্য আমরা নীল কালার করলাম। এখানে হচ্ছে গাছপালা আছে, তো সবুজ কালার করলাম। এখানে কি বলে, স্বাভাবিক উদ্ভিদ, এই কৃষিকাজ হচ্ছে, তো এখানে হলুদ কালার করলাম। তো এরকম করে যখন কোনো মানচিত্রকে রিপ্রেজেন্ট করি, তো সেটাকে বলা হয় ক্রোমেটিক ম্যাপ, অর্থাৎ কালার দ্বারা নির্দেশ করি। তো এখানে জাস্ট আমরা অবস্থান বুঝতে পারি যে এখানে কৃষিকাজ হচ্ছে, এখানে এটা হচ্ছে, কিন্তু কত পরিমাণে হচ্ছে বা কতটা উৎপাদন হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারি না। ওই জন্য এটাকে ক্রোমেটিককে একটা কোয়ালিটেটিভ টেকনিকের মধ্যে ধরা হয়। ঠিক আছে, তো এগুলো অনেক সময় জিজ্ঞেস করে, যেমন জিরো ডাইমেনশনাল থেকে একবার জিজ্ঞেস করছিল যে ডট কী ধরনের ডায়াগ্রাম। তো ডট একটা কিন্তু জিরো ডাইমেনশনাল ডায়াগ্রাম, কারণ ডটের কেবলমাত্র, ডট মানে একটা বিন্দু, এই বিন্দুর না দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না উচ্চতা আছে, এর কেবলমাত্র অবস্থান আছে। তো যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, কেবলমাত্র অবস্থান নির্দেশ করে যে হ্যাঁ এ আছে, তাদেরকে আমরা জিরো ডাইমেনশনাল বলে থাকি। তো জিরো ডাইমেনশনাল দুটো হয়, একটা হচ্ছে ডট ডায়াগ্রাম হবে আর একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম হবে। স্ক্যাটার ডায়াগ্রাম মানে এই যে এরকম করে এক্স আর ওয়াই এক্সিসে করি আমরা, আর এখানে এরকম করে কতগুলো বিন্দু থাকে, তো জাস্ট এটাও একটা যেহেতু বিন্দু, তো একেও আমরা স্ক্যাটার ডায়াগ্রামই বলে থাকি। ওয়ান ডাইমেনশনাল কোনটা? যারা কেবলমাত্র দৈর্ঘ্য বোঝাবে, ফর এক্সাম্পল লিনিয়ার স্কেল, ঠিক আছে, তারপর লাইন গ্রাফ, বার গ্রাফটা খুব জিজ্ঞেস করে, কারণ বার গ্রাফের মতোই আরেকটা দেখতে আছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম আর বার গ্রাফের মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেদিন করাবো দুটো পাশাপাশি কম্পেয়ার করা আছে ওখানে, আমি একটু বলে দেবো। তো বার গ্রাফ কেবলমাত্র দৈর্ঘ্য বোঝায়, ঠিক আছে, অর্থাৎ বার গ্রাফের ক্ষেত্রে পার্থক্য কে কত লম্বা সেটাতে। পাশে তার এই পাশাপাশি সবগুলো বার গ্রাফ কিন্তু একই রকম হয়, পাশে কোনো হেরফের হয় না, অর্থাৎ প্রস্থে কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র দৈর্ঘ্যে হয়। তো ওই জন্য বার গ্রাফকে আমরা ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রামের মধ্যে ধরে থাকি। টু ডাইমেনশনাল বলতে তারাই যারা এরিয়া বোঝাবে, যেমন স্কোয়ার ডায়াগ্রাম, ঠিক আছে, মানে বর্গ আর কি, বর্গক্ষেত্রের মাধ্যমে অনেক সময় তুলে ধরে এরকম। পাই ডায়াগ্রাম মানে বৃত্ত। হিস্টোগ্রামের তো দৈর্ঘ্যেও একটা মান আছেই,
প্লাস প্রস্থেও মান আছে। প্রস্থে যদি ক্লাস বাউন্ডারিটা আলাদা আলাদা হয় তাহলে তাদের মানটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু বার গ্রাফের ক্ষেত্রে সেরকম হয় না। বার গ্রাফের ক্ষেত্রে ক্লাস বাউন্ডারি ইকুয়াল ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে সাধারণত বার গ্রাফ আমরা করে থাকি। এবার হচ্ছে 3 ডাইমেনশনাল কি, যারা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই বুঝাবে তাদেরকে 3 ডাইমেনশনাল বলা হয়। এরা সাধারণত ভলিউম বুঝাবে, ভলিউম। তো যেমন স্ফিয়ার, কিউব এগুলো, ঠিক আছে। তো এটুকু আমাদের মনে রাখতে হবে। ছবি টবিগুলো দিইনি আমি, কেউ যদি এরকম দেখতে চায় তাহলে বই দেখে নিলেই হবে একটু, ঠিক আছে। অ্যাকর্ডিং টু নেচার কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা বোঝাবে, যেমন ক্রোপ্লেথ, পাই, বার ইত্যাদি ইত্যাদি। আর কোয়ালিটেটিভ মানে হচ্ছে শুধুমাত্র গুণ বোঝায়, যেমন ক্রোক্রোমেটিক আর ক্রোসিমেটিক, এই দুটা জিনিসই মনে রাখতে হবে। ক্রোক্রোমেটিক মানে হচ্ছে কালার দ্বারা রিপ্রেজেন্ট করবে, আর ক্রোসিমেটিক ম্যাপ মানে কোনো কিছুকে জাস্ট সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করবে। তাদের মধ্যে এটাই পার্থক্য। তো ক্রোক্রোমেটিক আর ক্রোসিমেটিক এই দুটা মানচিত্র কিন্তু কোয়ালিটেটিভ টেকনিক, বা এই দুটা কার্টোগ্রাম কোয়ালিটেটিভ টেকনিক। এরকম এখানে একটা ছবি দিয়েছি, যেমন 0 ডাইমেনশনাল মানে এই যে একটা ডট। তো এই ডটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই কিন্তু হয় না, শুধুমাত্র অবস্থান হয়, যে কারণে তাকে বলা হয় 0 ডাইমেনশনাল, মাত্রাহীন। 1 ডাইমেনশনাল মানে যেমন একটা লাইন, লাইনটার খালি আমরা দৈর্ঘ্য মেজার করতে পারবো, প্রস্থ উচ্চতা এই দুটা কিন্তু মেজার করতে পারবো না, ওই জন্য একে 1 ডাইমেনশনাল বলা হয়। 2 ডাইমেনশনাল মানে দৈর্ঘ্য তো মেজার করতেই পারবো, প্লাস প্রস্থ মেজার করতে পারবো। তো দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু দুটাই বের করতে পারবো, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা এরিয়াও বের হয়ে যাবে। ওই জন্য বলা হয় যে 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম মানে হচ্ছে এরিয়া দেখাবে, ঠিক আছে। তো যারা দৈর্ঘ্য অ্যান্ড প্রস্থ দেখায় তাদেরকে আমরা 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম বলি, অর্থাৎ এরা এরিয়া রিপ্রেজেন্ট করে। আর 3 ডাইমেনশনাল মানে কি, দৈর্ঘ্য তো আছেই, প্রস্থও আছে, প্লাস এরা উচ্চতাও দেখাবে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই যখন দেখাবে তখন তাকে আমরা 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম বলে থাকি। যেমন হচ্ছে স্কোয়ার, এই স্কোয়ার বলছি কিউব, আর হচ্ছে স্ফিয়ার, এই দুটো হচ্ছে 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম। এবার এখানে কতগুলো টেকনিক আছে, এগুলা থেকে মেইনলি কোশ্চেন দেয়, হ্যাঁ, এরকম করেই যে দিয়ে দিল যে গ্রামীণ জনসংখ্যা দেখাতে আমরা কি ইউজ করি। তো গ্রামীণ জনসংখ্যা দেখাতে আমরা জানি সবাই যে ডট ইউজ করি, ডট, ঠিক আছে। গ্রামীণ জনসংখ্যা দেখাতে আমরা ডট ডায়াগ্রামটা ইউজ করি। এখানে ধরে নেওয়া হয় যে 1 সেমি বলছে 1 ডট রিপ্রেজেন্ট 500 পপুলেশন, এরকম। তো কোনো একটা জায়গায় যদি 2000 পপুলেশন থাকে তাহলে আমরা এরকম করে 4টা পরপর ডট নিয়ে নিই। তো এরকম গ্রামীণ জনসংখ্যা দেখাতে কিন্তু রুরাল পপুলেশন এই ডট ডায়াগ্রাম ইউজ হয়। স্ফিয়ার ডায়াগ্রাম কি, স্ফিয়ার ডায়াগ্রাম হচ্ছে আরবান পপুলেশন দেখাতে ইউজ হয়, ঠিক আছে। অর্থাৎ আরবান পপুলেশনের কনসেপ্টটা এরকম, যেহেতু অল্প ইয়ের মধ্যে আর কি, অল্প জায়গার মধ্যে আরবানে প্রচুর মানুষ বাস করে আর কি, অল্প জায়গার মধ্যে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওটা স্ফিয়ার ডায়াগ্রাম দ্বারাই রিপ্রেজেন্ট করি কনসেপ্টটাকে, যে দৈর্ঘ্যও এরা বৃদ্ধি পায়, প্রস্থেও বৃদ্ধি পায়, আর উচ্চতাতেও বৃদ্ধি পায়, অর্থাৎ বিল্ডিংয়ের উপর বিল্ডিং উঠতেই থাকে, ঠিক আছে, 2 তলা 4 তলা 5 তলা 6 তলা এরকম। তো এই কনসেপ্ট থেকেই স্ফিয়ার ডায়াগ্রামটাকে আরবান কি বলে যে আরবান পপুলেশনকে স্ফিয়ার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হয়। এর পাশাপাশি আরেকটা কনসেপ্ট আছে, কারণ এই যে ডায়াগ্রামগুলো আছে এগুলো তো আমরা ম্যাপের মধ্যে এরকম করে দেখাই, তো ম্যাপের মধ্যে এরকম করে দেখাই। তো ম্যাপের মধ্যে যখন আমরা এরকম করে দেখাবো, তো ম্যাপগুলো আরবান ম্যাপ মানে হচ্ছে এরিয়া ছোট বাট পপুলেশন অনেক বেশি। আর গ্রামীণ জায়গা মানে হচ্ছে গ্রামটা অনেক বড় হয় কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে কম হয়। তো গ্রামের ক্ষেত্রে আমরা একটা ডট ধরে এরকম করে দেখাই দিলাম, ঠিক আছে। এবার দেখা গেল একটা ছোট জায়গা আছে, যেমন কলকাতার এরিয়া সব থেকে ছোটো, তো কলকাতা দেখা গেলো এইটুকু, কিন্তু কলকাতাতে দেখা গেল যে 2 কোটি লোক বসবাস করবে, 2 ক্রোর। এবার আমরা যখন স্কেল ধরবো প্রত্যেকটার জন্য, যে 1 সেমিতে 500 পপুলেশন, বা 1 সেমিতে যদি আমি 1 কোটি ধরি তাহলে তো কিছু কিছু জায়গাকে রিপ্রেজেন্ট করাই যাবে না। তো যখন আমরা এটার জন্য আর কি বেশি স্কেল ধরবো, এই কম স্কেল ধরবো, তখন এতগুলো ডট হবে যে এইটুকু জায়গার মধ্যে এতগুলো ডট কিন্তু কখনো দেখানো সম্ভব নয়। আর ডটটাকে আমরা এরকম করে তীর চিহ্ন দিয়ে এদিকেও দেখাতে পারি না, এরকম করে ওরকম কোনো নিয়ম নেই যে বাইরেও ডট দেখানো যাবে। কিন্তু স্ফিয়ারকে আমরা তীর চিহ্ন দিয়ে বাইরেও দেখাতে পারি, এটাও একটা কারণ যে স্ফিয়ার ডায়াগ্রামকে, এই আরবান পপুলেশনকে স্ফিয়ার ডায়াগ্রাম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো আমাদের এটা মনে রাখতে হবে জাস্ট যে আরবান পপুলেশন মানে হচ্ছে স্ফিয়ার ডায়াগ্রাম। এবার হচ্ছে সেক্টর, সেক্টর মানে যখন কোনো বিভাগ থাকবে, কথার কথা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এরকম ভাগে, ঠিক আছে। আচ্ছা সেক্টর না, সেক্টর ডায়াগ্রাম, তো এটা সেক্টর ডায়াগ্রাম, পায়ার ডায়াগ্রাম, ডিভাইডেড সার্কেল, এগুলো কিন্তু সব একই, অর্থাৎ একটা সার্কেলের মধ্যে এরকম করে ডিভাইডেড করা থাকবে। তো এরকম করে আমরা কখন রিপ্রেজেন্ট করি, যখন অকুপেশনাল স্ট্রাকচার থাকে, ক্যাটাগরি অফ পপুলেশন থাকে, ক্যাটাগরি অফ ওয়ার্কার্স থাকে, এই সমস্ত বিষয়গুলোকে, অর্থাৎ একই জনসংখ্যার মধ্যে
বা একই কৃষি জমির মধ্যে আলাদা আলাদা ভাগ, সেই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এইগুলো করে থাকি। লাইন গ্রাফ, লাইন গ্রাফ মূলত ট্রেন্ড দেখায়। ট্রেন্ড কথার অর্থ হচ্ছে যে সময়ের সাথে সাথে বিষয়টা বাড়ছে নাকি কমছে। ফর এক্সাম্পল, ক্রিকেট খেলা যখন দেখি, ওভার পিছু যে রান রেটটা দেখায় যে ইন্ডিয়া এরকম করে চলে গেছে আর ইংল্যান্ড তার নিচ দিয়ে যাচ্ছে, তো এটা কী দেখাচ্ছে? এটা হচ্ছে গতিটা দেখাচ্ছে যে কীরকম করে চেঞ্জ হয়েছে। তো এরকম ট্রেন্ড যদি বোঝায় তাহলে সেটা কিন্তু লাইন গ্রাফই হয়। আর বার গ্রাফ কখন হয়? বার গ্রাফ মেইনলি ডিসক্রিট ডেটার ক্ষেত্রে হয়। তো ডিসক্রিট ডেটাটা হচ্ছে যখন ডেটাটাকে ভাঙাভাবে উপস্থাপন করা হবে, যেমন এরকম 1, 2, 3 এরকম গ্রুপিং আকারে করা হবে না আর কি। 1 থেকে 2, 2 থেকে 4 এরকম হবে না, 2, 1, 3 এরকম ভাঙা করে রিপ্রেজেন্ট করা হবে, তখন সেটাকে বলা হয় ডিসক্রিট ডেটা। এটা পড়বো, কালকে পড়াবো যখন তখন পড়বো। ডিসক্রিট ডেটা আর ওয়ান ডাইমেনশনাল ডেটার ক্ষেত্রে, ওয়ান ডাইমেনশনাল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বার ডায়াগ্রামটা বেশি পরীক্ষা দেয়, কারণ সবাই কনফিউশন হয়ে যায় হিস্টোগ্রামের সাথে। দেখতে একই রকম কিন্তু কাজ আলাদা। বার গ্রামের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, হিস্টোগ্রামের মধ্যে একটা তো বার গ্রাম তো ওয়ান ডাইমেনশনাল দেখাই, আর হিস্টোগ্রাম তো 2 ডাইমেনশনাল ডেটা দেখায়, এটা তো ঠিক আছে। পাশাপাশি বার গ্রাফ যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন গ্রাফগুলোর মধ্যে কিন্তু গ্যাপ থাকে, কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে গ্রাফগুলোর মধ্যে কখনো গ্যাপ রাখা হয় না, এরকম পাশাপাশি লাগোয়া থাকে। এই জন্যই বলা হয় যে কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে হিস্টোগ্রাম রিপ্রেজেন্ট করো, আর ডিসক্রিট ডেটা হলে সেটাকে বার গ্রাফ দ্বারা দেখাও। ঠিক আছে? ডেনসিটি যদি দেখায়, যেমন পপুলেশন ডেনসিটি, তারপরে এগ্রিকালচারাল ডেনসিটি, জনসংখ্যার ঘনত্বের অনেক টাইপ আছে, সেই প্রত্যেকটা টাইপকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ক্রোপ্লেথ ম্যাপ ইউজ করি। ঠিক আছে? ক্রোপ্লেথ ম্যাপ ইউজ করি, এটাই পরীক্ষা দেয় অনেক সময়। ক্রোমেটিক ম্যাপ মানে কি? ডিস্ট্রিবিউশন বাই কালার, অর্থাৎ কোনো কিছুর বন্টন যখন আমরা রঙের মাধ্যমে উপস্থাপন করব, যেমন হচ্ছে মৌজা ম্যাপগুলো যে তৈরি করা হয়, মৌজা ম্যাপে জাস্ট খালি অবস্থান দেখা যায়, এটা কৃষি জমি, এটা পুকুর, এটা, তাহলে এই মৌজা ম্যাপ রিপ্রেজেন্ট করা হয় ক্রোমেটিক টেকনিকের সাহায্যে। ঠিক আছে? আরেকটা আছে ক্রোমেটিক, আর এটা আছে ক্রোমেটিক, আবার দুটাই হয়ে গেছে। এটা ক্রোসিমেটিক হবে। ঠিক আছে? ক্রোসিমেটিক হবে, আমি ঠিক করে দেবো নাহলে এটা, আর না ঠিক করলেও কোনো সমস্যা নেই, কারণ ওদিকে তো লেখা আছে। ক্রোসিমেটিক ম্যাপ হচ্ছে ডিস্ট্রিবিউশন বাই সিম্বল, দুটার কাজ একই, কিন্তু একটা কালার দ্বারা রিপ্রেজেন্ট করবে আর একটা জাস্ট সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করবে। সিম্বল মানে যে এরকম করে চিহ্ন, এরকম করে ক্রস চিহ্ন, প্লাস চিহ্ন, এই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করবে। তো যখন কোনো টেকনিক আমরা সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলা হয় ক্রোসিমেটিক ম্যাপ। এবং এই দুটা মানচিত্র, এই দুটা ম্যাপ হচ্ছে কিন্তু কোয়ালিটিভ টেকনিক। এর দ্বারা কেবলমাত্র আমরা কোনো কিছু কী আছে, ওটা কৃষিকাজ আছে না পুকুর আছে ইত্যাদি বুঝতে পারি, কিন্তু কত পরিমাণে আছে সেটা কিন্তু বুঝতে পারি না। আইসোপ্লেথ ম্যাপ মানে হচ্ছে যখন সেম ভ্যালুগুলোকে একটা কাল্পনিক রেখা দ্বারা এরকম করে যুক্ত করা হয়, দিস ইজ কল্ড আইসোপ্লেথ ম্যাপ। আইসোপ্লেথ ম্যাপও কিন্তু একটা কোয়ান্টিটেটিভ ম্যাপ, কারণ আইসোপ্লেথ ম্যাপটা মানে যে ওই লাইনটা যেদিকে গেছেই তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আমরা বুঝতে পারবো আচ্ছা এই দিক দিয়ে গেছে মানে এদিক দিয়ে 5 ডিগ্রি করে টেম্পারেচার, তার মানে আমরা তো সংখ্যা বুঝতে পারলাম। তো সেই কারণে আইসোপ্লেথ ম্যাপও কিন্তু একটা কোয়ান্টিটেটিভ ম্যাপ। কেবলমাত্র ক্রোপ্লেথ আর ক্রোসিমেটিক এই দুটা ম্যাপই আছে যে ম্যাপগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ম্যাপ, বাকি বেশিরভাগ ম্যাপই কিন্তু কোয়ান্টিটেটিভই হয়। কন্টুর লাইন কি? কন্টুর লাইন এরকম যখন আমরা কোনো ভূমিরূপের উচ্চতা দেখাবো, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপে যে উচ্চতা দেখায়, তো সেখানে তো কন্টুর লাইন ব্যবহার করা হয়। কন্টুর লাইন এক প্রকারের আইসোপ্লেথ লাইন। হ্যাচুর লাইন কি? হ্যাচুর লাইন হচ্ছে এটাও হচ্ছে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে এরকম করে থাকে অনেক সময়, যে গোটা এরকম করে থাকে এরকম করে, তো যদি এরকম করে মানে কন্টিনিউয়াস থাকে তো সেটা অ্যাকচুয়ালি কন্টুর লাইন হয়। আর অনেক সময় দেখি তার মাঝখানে এরকম করে হাফ করে থাকে, মানে ডট করে থাকে আর কি। তো ডট দেখায় এই জন্য কারণ সেটা হচ্ছে হাফ ভ্যালু। কন্টুর ইন্টারভ্যাল যদি 10 থাকে তাহলে ওটার মান হবে 5। এই সমস্ত বিষয়টাকে বলা হচ্ছে হ্যাচুর লাইন, এটা টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমরা দেখতে পাবো। এবার আছে ট্রেকোগ্রাফিক ম্যাপ। ঠিক আছে? ট্রেকোগ্রাফিক ম্যাপ হচ্ছে এমন এক ধরনের ম্যাপ যেখানে এভারেজ স্লোপ আর রিলেটিভ রিলিফ একসঙ্গে দেখানো হয়। তো এটা মনে রেখে দিতে হবে যে এভারেজ স্লোপ আর রিলেটিভ রিলিফ যদি আমরা একসঙ্গে দেখাই তাহলে সেই ম্যাপটাকে বলা হয় ট্রেকোগ্রাফিক ম্যাপ। মরফোলজিক্যাল ম্যাপ কি? তো মরফোলজিক্যাল ম্যাপ হচ্ছে যখন কোনো জায়গায় টোপো ম্যাপ অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ এবং জিওলজিক্যাল আর কি ফিচার্সগুলো দুটাকে একসঙ্গে দেখানো হবে। টোপোগ্রাফিক্যাল ম্যাপ মানে ভূপৃষ্ঠের উপরে, আর জিওলজিক্যাল ম্যাপ মানে হচ্ছে নিচের দিকে। তো দুটা যখন একসঙ্গে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হয় মরফোলজিক্যাল ম্যাপ।
এগুলো নতুন টেকনিক, এগুলা থেকে কোশ্চেন না আসতেও পারে, বেশিরভাগ উপরেরগুলো থেকে আসতে পারে, কিন্তু এখন যেহেতু এগুলো অ্যাড হয়েছে প্র্যাকটিক্যালের জন্য এগুলো আমি দিয়ে দিচ্ছি। বনিটেটিভ ম্যাপ কি? বনিটেটিভ মানে হচ্ছে যখন কোনো জায়গার সম্ভাবনা দেখাবে, যেমন একটা জায়গায় মানলাম আগামী দিনে কত পপুলেশন হতে পারে, বা একটা কৃষি জমিতে আগামী দিনে কত উৎপাদন হতে পারে, মানে আগাম পূর্বাভাস দেখানোর জন্য আমরা যে ম্যাপগুলো ইউজ করি তাদেরকে বলা হয় বনিটেটিভ ম্যাপ। ক্যাডাস্ট্রাল ম্যাপ মানে হচ্ছে মৌজা ম্যাপ। ক্যাডাস্ট্রাল ম্যাপ থেকে কোশ্চেন আসে যে লার্জেস্ট স্কেল ম্যাপ, সব থেকে বড় স্কেল ম্যাপ, এটা যত ধরনের ম্যাপ আছে সব থেকে বৃহৎ স্কেল ম্যাপ হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। ইউজ দ্য ডায়াগোনাল স্কেল, অর্থাৎ এক্ষেত্রে ক্যাডাস্ট্রাল ম্যাপের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনাল স্কেল ইউজ করা হয়, আমি পড়ানোর সময় বলেছিলাম। আর সেখানে ডায়াগোনাল স্কেলটাকে বলা হয় গুনিয়া স্কেল, ঠিক আছে, অর্থাৎ গুনিয়া স্কেল ইউজ করা হয়। ক্রোগ্রাফিক্যাল ম্যাপ আছে একটা, যেটা মূলত অ্যাটলাস ম্যাপগুলোকেই ক্রোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয়। তো নিচের দিকগুলোর থেকে উপরের দিকগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো সবার জানা, ক্রোপ্লেথ ম্যাপ, আইসোপ্লেথ ম্যাপ, ক্রোক্রোমেটিক ম্যাপ, এই জিনিসগুলো, ঠিক আছে। আর নিচের দিকগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আছে কাইন্ডস অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো কোনটা কী কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন একটা আছে ওপিসোমিটার আর রোটামিটার। তো এটা মেইনলি ডিস্টেন্স মেজার করার জন্য ব্যবহার করা হয়। যেমন একটা নদীর দৈর্ঘ্য কত, একটা রাস্তার দৈর্ঘ্য কত, ঠিক আছে, দুটা বিন্দুর মধ্যে কতটা দূরত্ব, এই সমস্ত বিষয়গুলো দেখানোর জন্য আমরা এই দুটো যন্ত্র ব্যবহার করে থাকি। প্ল্যানিমিটার মানে এরিয়া দেখাবে, যখন কোনো জায়গার এরিয়া বের করবো আমরা তখন কিন্তু প্ল্যানিমিটার ব্যবহার করা হয়। প্যান্টোগ্রাফ আর এইটোগ্রাফ বলে দুটো যন্ত্র আছে, যারা মেনলি কোনো ম্যাপকে এনলার্জমেন্ট আর রিডাকশন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, অর্থাৎ ম্যাপকে বড় করা কিংবা ম্যাপকে ছোট যদি করি আমরা সেক্ষেত্রে ব্যবহার করা হয়। থিওরোলাইট তো সবাই জানি যে থিওরোলাইট ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করে, ভার্টিক্যাল মানে কৌণিক ভাবে, মানে এখানে একটা টাওয়ারের উচ্চতা আছে, তো এই টাওয়ারের উচ্চতা আমার থেকে কত ডিগ্রি কোণে আছে সেই বিষয়টা কিন্তু থিওরোলাইট দেখায়। ক্লাইনোমিটার এমন একটা যন্ত্র যেটাও কিন্তু ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখায়, কিন্তু ক্লাইনোমিটার হচ্ছে কোনো কিছুর ঢাল পরিমাপ করতে ব্যবহার করা হয়, যেমন পাহাড়ের ঢালটা কত ডিগ্রি করে নেমে আসছে এরকম। আর থিওরোলাইট হচ্ছে কোনো কিছুর উচ্চতা মেজার করতে ব্যবহার করা হয়, ঠিক আছে, বিল্ডিংয়ের উচ্চতাটা কত, তারপরে বড় গাছটার উচ্চতা কত, ইত্যাদি ইত্যাদি। হিপসোমিটার বলে একটা যন্ত্র আছে যেটা অ্যাবসোলিউট হাইট, অর্থাৎ সঠিক উচ্চতা বের করার জন্য আমরা ব্যবহার করে থাকি। অ্যানিমোমিটার হচ্ছে মেজারিং দ্য ভেলোসিটি অফ উইন্ড, অর্থাৎ বায়ুর গতিবেগ মেজার করার জন্য ব্যবহার করা হচ্ছে। থার্মোমিটার আছে, এটা তো এয়ার আর সি সারফেস টেম্পারেচার ব্যবহার করা হয়, অর্থাৎ বায়ুর তাপমাত্রা আর হচ্ছে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা। ব্যারোমিটার মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার রিপ্রেজেন্ট করে। হাইগ্রোমিটার যেটা রিলেটিভ হিউমিডিটি দেখায়, ঠিক আছে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা। আর এটা হচ্ছে সিনোমিটার, যেটা হচ্ছে সোলার রেডিয়েশনের পরিমাণ দেখায়, যে কত পরিমাণ সোলার রেডিয়েশন আসছে না আসছে ইত্যাদি। রেনগজ হচ্ছে বৃষ্টিপাত পরিমাপ করার জন্য। উইন্ড শক অর্থাৎ বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, এরকম একটা থাকে, যেখানে যে কোনো জায়গায় থাকে, ইটাহার কলেজে যেমন এখন আছে এটা। তো যদি এদিক থেকে আসে তো দেখা গেল ওইটা এরকম করে ঘুরে থাকে এদিকে, তার মানে এদিকে ঘুরে আছে, তীরটা এদিকে আছে, তার মানে বায়ুটা এখন এদিক থেকে আসছে, উত্তর থেকে দক্ষিণ, এরকম করে বোঝা যায়। উইন্ড ভ্যান, ওয়েদার ভ্যান আর ওয়েদার ক্লক, তো এগুলো সব দেখা হচ্ছে ব্লোয়িং উইন্ড, মানে সেম এই জিনিসটা, উইন্ড শক যেটা সেম, এগুলো একই জিনিস, কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। বিফোর্ড স্কেল একটা ব্যবহার করা হয়, যেটা মেনলি ওয়েদার ম্যাপে ব্যবহার করা হয়, ওয়েদার ম্যাপে। তো ওয়েদার ম্যাপে উইন্ড ভেলোসিটি মেজারিং স্কেল, যেটাকে বলা হয় বিফোর্ড স্কেল, মানে বায়ুর গতিবেগ পরিমাপক একক। যেমন 2 নটিক্যাল মাইল যদি হয় তাহলে কী নির্দেশ করবে, ধীরে ধীরে হাওয়া 10 নটিক্যাল মাইল হলে কী নির্দেশ করবে, এই সমস্ত বিষয়গুলো, তো এগুলোকে বলা হচ্ছে বিফোর্ড স্কেল। তো এখানে যে কয়েকটা ইনস্ট্রুমেন্ট আছে এগুলাই মেইনলি পরীক্ষা দেয়, আর উপরে যে টেকনিকগুলো যেরকম বললাম ওরকমই ছবি টবি দিয়ে আমি রিপ্রেজেন্ট করে নিই, এই জন্য, কারণ বইয়ের মধ্যেই তো ছবি আছে, ফালতুগুলো দিয়ে কী হবে। এবার ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, মানে ম্যাপ ক্লাসিফিকেশন, একটা টপিক শেষ হয়ে গেল আমাদের কার্টোগ্রাফিক টেকনিক যেটা ছিল। আর নেক্সট টপিক এবার হচ্ছে ম্যাপ ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অর্থাৎ মানচিত্র, তার হচ্ছে শ্রেণীবিভাগ এবং তার সংক্ষেপে কিছু ধারণা আর কি। তো ম্যাপ শব্দটি বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। এটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে মাপ্পা, মানে মাপ্পা থেকে এসেছে আর কি, যার অর্থ হচ্ছে কাপড় বা নেপকিন, ঠিক আছে। তো 1840 খ্রিস্টাব্দে একজন সন্ন্যাসী ছিলেন যার নাম হচ্ছে মিকন, তিনি প্রথম ম্যাপ্পা মুন্ডি নামে অভিহিত করেন এই ম্যাপকে, মানে মানচিত্রটাকে মাপ্পা মুন্ডি বলতেন, এবং ধীরে ধীরে এই শব্দটা ব্যবহার করতে করতে মাপ্পা মুন্ডি তো উঠে গেছে আগেই, মাপ্পা মাপ্পা বলতো, তারপরে ধীরে 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 ম্যাপ হয়ে গেছে, এখন আমরা ম্যাপ বলি।
তো মেইনলি যেমন হচ্ছে, যেমন মানুষ বা কেউ কোনো কাপড় পরে থাকে, ঠিক ওরকম মানচিত্র আঁকাটা তার মনে হয়েছে যে এটা একটা পৃথিবীকে কাপড় পরানোর মতো। ওই জন্য সম্ভবত এই ধরনের নামটা তিনি দিয়েছিলেন, তার মানে তারা দিয়েছিলেন আর কি, যারা দিয়েছে আর কি, ল্যাটিন শব্দ থেকে যে আসছে এই জন্যই ওই শব্দটা নেওয়া হয়েছে। ম্যাপ টার্মটা কে দিয়েছে ওটা তো লেখা নাই ওরকম ডিটেক্টলি। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি পাওয়া যায় 2500 খ্রিস্টপূর্বাব্দে। এটা কোনো কোনো জায়গায় 2700 খ্রিস্টপূর্বাব্দেও লেখা থাকে, ঠিক আছে। তো যাই হোক, সময়টা ইম্পর্টেন্ট নয়, কারা দিয়েছিল, কোথায় পাওয়া গেছিলো সেটাই ইম্পর্টেন্ট। তো মেসোপটেমিয়া সভ্যতায় পোড়ামাটির ফলকে, অর্থাৎ পোড়ামাটির মধ্যে এরকম করে ছবি আঁকা ছিল ম্যাপটা। পরবর্তীতে মানচিত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিল গ্রিক, আরবীয়, রোমান দার্শনিকরা। এটা কিন্তু বিশাল অবদান রেখেছিল। যখন আমরা জিওগ্রাফিক্যাল থট পড়বো তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। স্কেলের ভিত্তিতে সর্বপ্রথম মানচিত্র আঁকেন অ্যানাক্সিমেন্ডার, ঠিক আছে। স্কেলের ভিত্তিতে প্রথম মানচিত্র কারা আঁকেন? অ্যানাক্সিমেন্ডার আঁকেন। অ্যানাক্সিমেন্ডার, এই কারণেই অ্যানাক্সিমেন্ডারকে কিন্তু ফাদার অফ কার্টোগ্রাফি বলা হয়, কারণ যারা ম্যাপ আঁকেন তাদের কার্টোগ্রাফার বলা হয়। আর তিনি প্রথম স্কেলের ভিত্তিতে এঁকেছিলেন, তার আগেও কিন্তু এঁকেছিলেন। এই লাইনটা এখানে অ্যাড করছিলাম তো দেখি এখন নাই আবার, তো যাই হোক ছাড়া চলে গেছে হয়তো। তো ওটা আমি বলে দিচ্ছি, তার আগেও হয়েছিল সুমেরীয়রা আবিষ্কার করছিল, ঠিক আছে। কিন্তু তাদের ম্যাপটা ছিল পিকচোরিয়াল মানে একটা ছবি তুলে নিলে যেরকম হয় না, স্কেল টিস্কেল কিছু থাকে না, সেম ওরকম। তো তার আগে যারা এঁকেছিল তারা হচ্ছে সুমেরীয়রা, যাদের ম্যাপটা ছিল পিকচোরিয়াল ম্যাপ, সেটা কিন্তু স্কেলের ভিত্তিতে ছিল না। এবং তারপর প্রথম গ্রিক পণ্ডিত অ্যানাক্সিমেন্ডার, ঠিক আছে, যাকে অনেক সময় ম্যাথামেটিক্যাল জিওগ্রাফির জনক বলা হয়, তিনি প্রথম স্কেলের ভিত্তিতে কিন্তু মানচিত্র আঁকেন। এটা মনে রাখতে হবে, একটা খুব ইম্পর্টেন্ট লাইন। এটা থটেরও ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু টলেমি একটা কথা বলেছিলেন যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ আর্ট অফ ম্যাপ মেকিং। বলছে ভূগোল এমন একটা বিজ্ঞান যেটা শুধুমাত্র ম্যাপ মানে মানচিত্র তৈরির সাথে ডিলস করে, রিলেটেড আর কি, এরকম। তো এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, এই সংখ্যাটা অনেক পরীক্ষায় দেয় ডিরেক্টলি, যেটা কার দেওয়া, ওই জন্য আমি এটা এখানে অ্যাড করে দিয়েছি যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য আর্ট অফ ম্যাপ মেকিং। আর এটা ছিল টলেমির ম্যাপ। এখনকার দেখি 12-এর বইগুলোতে এরকম লেখা আছে যে টলেমি পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন, ঠিক আছে। তো টলেমির কথাটা মনে রাখতে হবে, ওই জন্য টলেমির একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি। অ্যানাক্সিমেন্ডার যদি অপশন না থাকে তাহলে টলেমি হবে, কিন্তু ওটা কিন্তু ভুল, কেন যে দিয়েছে আমি জানি না। টলেমির অনেক আগে অ্যানাক্সিমেন্ডার ম্যাপ এঁকেছিল, প্রথম মানচিত্র তো অ্যানাক্সিমেন্ডারই আঁকেন। কিন্তু 12-এর নতুন যে বইগুলো আসছে ওই কিছু কিছু বইয়ে দেখলাম এরকম আছে টলেমিরও অবদান আছে, কিন্তু তিনি প্রথম ম্যাপ আঁকেননি। এলিমেন্টস অফ ম্যাপ। এবার মানচিত্রের কী কী উপাদান থাকে, যে মানচিত্র আঁকতে গেলে এই কয়েকটা জিনিস কিন্তু থাকতে হবে। সবার প্রথমে থাকতে হবে স্কেল। উইদাউট স্কেল জিওগ্রাফির মানচিত্রের কিন্তু কোনো দাম নাই যদি স্কেল না থাকে। ম্যাপ প্রজেকশন ছাড়া মানচিত্র আঁকা কখনো সম্ভব হবে না, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ইম্পর্টেন্ট একটা। এই দুটাই হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। যদি বলে সবথেকে প্রধান দুটো উপাদান কী মানচিত্র আঁকার, তাহলে বলতে হবে 1 নম্বর স্কেল আর 2 নম্বর হচ্ছে ম্যাপ প্রজেকশন। তারপরে এগুলো তো পরে, এটা হচ্ছে ডিরেকশন, অর্থাৎ নর্থ এরও দেখাতে হবে আমাকে, না দেখালে আমি কী করে বুঝবো যে কোন দিকটা কী। ইন্ডেক্স থাকতে হবে, ম্যাপের মধ্যে যদি কোনো সিম্বল ব্যবহার করি সেগুলোকে আমাকে ইন্ডেক্স বা লেজেন্ডের মাধ্যমে দেখাতে হবে, ঠিক আছে। আউটার বাউন্ডারি থাকতে হবে, মানচিত্র কিন্তু একটা চারপাশে বাউন্ডারি দিতে হবে আর কি। হেডিং থাকে বা টাইটেল যেটাকে বলি, তার আন্ডারে আবার সাব হেডিং থাকে। যেমন হেডিং বলতে এটা কী ধরনের ম্যাপ, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপ, আর সাব হেডিং বলতে কোথাকার জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে, কবে তৈরি হয়েছে সেই বিষয়গুলো, ঠিক আছে। এবার এই মানচিত্রগুলো ভারতের ক্ষেত্রে যে দুটো সংস্থা পাবলিশ করে তাদের মধ্যে একটা হচ্ছে ন্যাটমো, খুব ইম্পর্টেন্ট এটা। ন্যাটমোর সদর দপ্তর কোথায়, কবে তৈরি হয়েছিল, এগুলো দিতে পারে পরীক্ষায়, যেহেতু এর সদর দপ্তর কলকাতাতে আছে। আর SOI মানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, এরা বেসিক্যালি ইয়ের ম্যাপগুলো তৈরি করে, অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো তৈরি করে, ঠিক আছে। তো ন্যাটমোর ফুল ফর্মও দিতে পারে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতায় আছে। এখানে জিওগ্রাফির ছেলেরাই চান্স পায় যারা GIS ভালো জানে। আমার দুটা বন্ধু এখানে চাকরি করে, দুইটাই সিট ছিল ওই সময়, দুটো মানে দুজনকেই নিত, আর দুজনেই চাকরি পেয়ে গেছে, আমার বন্ধুই আর কি। তো হেডকোয়ার্টার হচ্ছে কি কলকাতা হেডকোয়ার্টার। এটা ফাউন্ডার করে অর্থাৎ প্রতিষ্ঠা করে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ঠিক আছে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করে, এটা মনে রাখতে হবে। আর ফরমেশন ইয়ার, ন্যাটমো ওয়াজ ফাউন্ডেড 1956 সালে তৈরি করার কথা ছিল, 1956 সালেই তৈরি হয়েছে, কিন্তু তখন নামটা ছিল NAO, অর্থাৎ ন্যাশনাল অ্যাটলাস অর্গানাইজেশন। কিন্তু 1978 সালের নামটা চেঞ্জ হয়ে যায়,
ঠিক আছে, এবং তখন হচ্ছে ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে এটা চলে যায় এবং নামটা হয়ে যায় ন্যাটমো। তো ন্যাটমো তৈরি মেইনলি হয়েছে 1956 সালেই, কিন্তু নামটা NAO থেকে ন্যাটমো হয়েছে 1978 সালে। এবার হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, SOI মানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, যারা হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন আর উত্তরাখণ্ড। দেরাদুন উত্তরাখণ্ডে রয়েছে। এটা 1767 সালে তৈরি হয়, কিন্তু যার একটা শাখা আমাদের কলকাতাতেও রয়েছে, যেখানে গেলে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো খুব সস্তায় পাওয়া যায় বা ভালো পাওয়া যায়। ফাউন্ডার হচ্ছে মেজর জেমস রেনেল। ঠিক আছে, ইনার কিন্তু অনেক অবদান আছে এটা তৈরির ক্ষেত্রে, তো এটা মনে রাখতে হবে যে কার বেশি অবদান ছিল। তো মেজর জেমস রেনেল, ঠিক আছে, যিনি বাংলার সার্ভেয়র জেনারেল ছিলেন একটা সময়। এবার আছে টাইপস অফ ম্যাপ, অর্থাৎ ম্যাপ কত প্রকার। তো ম্যাপের যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলোর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্কেল। অ্যাকর্ডিং টু স্কেল, তো স্কেলের ভিত্তিতে মানচিত্রকে 3 ভাগে ভাগ করা যায়: লার্জ স্কেল ম্যাপ, মিডিয়াম স্কেল ম্যাপ আর স্মল স্কেল ম্যাপ। ঠিক আছে, পারপাসের ভিত্তিতে, অর্থাৎ কী উদ্দেশ্যে আমরা মানচিত্র তৈরি করছি। সবার উদ্দেশ্যে তৈরি করলে জেনারেল পারপাস, আর বিশেষ কিছু উদ্দেশ্যে তৈরি করলে স্পেশাল পারপাস। তারপর হচ্ছে ফিজিক্যাল ম্যাপ, কালচারাল ম্যাপ, কোয়ান্টিটেটিভ ম্যাপ, সেম ওরকম আগের ব্যাপারগুলোই, কোয়ালিটেটিভ ম্যাপ। তো স্মল স্কেল মানে হচ্ছে অনেকটা জায়গাকে ছোট করে দেখাবে, গোটা পৃথিবীর মানচিত্র জাস্ট একটা পেজের মধ্যে আমরা দেখালাম, তো সেটা হচ্ছে স্মল স্কেল ম্যাপ। তো স্মল স্কেল ম্যাপ যেমন আমাদের গ্লোব, গোটা পৃথিবীকে একটা ছোট্ট আকারে দেখাচ্ছি। গ্লোব হচ্ছে বিশ্বের সব থেকে ছোটো ম্যাপ। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াল ম্যাপ মানে যে আমরা দেওয়ালে ঝুলে রাখি ওটা। তা হচ্ছে অ্যাটলাস ম্যাপ, যেটা আমাদের বইয়ের মধ্যে যে একটা পেজের মধ্যে অনেক বড় জায়গার ম্যাপ থাকে, সেই ম্যাপগুলো। তাহলে পরপর যদি এগুলোকে সাজাই ছোটো থেকে বড়, তো সব থেকে ছোটো ম্যাপ হচ্ছে গ্লোব, তারপর হচ্ছে ওয়াল ম্যাপ, তারপর হচ্ছে অ্যাটলাস ম্যাপ, এরকম করে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, মিডিয়াম স্কেল ম্যাপ মানে হচ্ছে যাদের স্কেলটা 1:50,000 থেকে 1:1 লাখের মধ্যে থাকে, যেমন আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তবে যদি অপশন না থাকে মিডিয়াম স্কেল ম্যাপ, কারণ ইংলিশ বইগুলোতে কিন্তু দুটাই ভাগ থাকে, স্মল স্কেল ম্যাপ আর লার্জ স্কেল ম্যাপ। ওখানে মিডিয়াম স্কেল ম্যাপের কোনো গল্প নেই, এগুলা বাংলা বইগুলোতেই বেশিরভাগ থাকে। বিশেষ করে 11-12 যে বইগুলো আছে ওখানে কিন্তু এরকম থাকে কনসেপ্টটা। তো যদি না থাকে মিডিয়াম স্কেল ম্যাপ অপশনটা, তাহলে কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ একটা স্মল স্কেল ম্যাপ হবে। ঠিক আছে, এবার লার্জ স্কেল ম্যাপ কি, যারা 1:50,000 কম ভ্যালু, যেমন আমাদের ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা ম্যাপ, এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। তো ক্যাডাস্ট্রাল ম্যাপটা থেকে একটু পড়তে হবে ডিটেলসে। যেমন ক্যাডাস্ট্রে থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ফরাসি শব্দটা একটা, যার অর্থ হচ্ছে রেজিস্টার অফ টেরিটোরিয়াল, অর্থাৎ প্রদেশগুলোর চারপাশের সীমান্ত, কোনো একটা জায়গার চারপাশের সীমান্ত ডিনোট করাটাকেই কিন্তু বলা হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। এটি একটি ভূমি রাজস্ব মানচিত্র বলা হয় একে, কারণ এটা তৈরি করা হয় এই জন্য রাজস্ব আদায়ের জন্য বা ট্যাক্স নেওয়ার জন্য আর কি, সহজ ভাষায় বললে। এগুলি খাজনা ও রাজস্ব আদায়ের জন্য তৈরি করা হয়, যেটা বললাম। এই মানচিত্রের স্কেল 16 ইঞ্চ টু 1 মাইল হয়। ঠিক আছে, 16 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ 1:4000, যেটা কি 1:3960 হয়। ঠিক আছে, 3960, কিন্তু ওটাকে রাউন্ড ফিগারে 4000 ধরা হয়েছে। 3960টাও আমাদের মনে রাখা উচিত। যদি দুটাই অপশান দিয়ে দেয় 3960 আর 1:4000, তাতে যাতে 3960ই করে। এটা যদি আমি এডিট করি, কয়েকটা জিনিস ভুল আছে, ছাড়া গেছে, তো আমি এখানে লিখে দেবো অবলিক দিয়ে 3960। ঠিক আছে, তবে এটা ভিলেজের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে। শহরের ক্ষেত্রে আবার 32 ইঞ্চ টু 1 মাইলে তৈরি করা হয়, আর যেটা স্কেলটা হচ্ছে 1:2000, মানে শহরের ক্ষেত্রে আরও লার্জ স্কেল হয়ে যায়। কিন্তু যেহেতু ক্যাডাস্ট্রাল ম্যাপ মানে মৌজা ম্যাপ, তো শহরে তো মৌজা থাকে না, গ্রামের দিকেই মৌজা থাকে, মৌজা মানে গ্রামকেই বোঝায়। তো ওই জন্য ডিরেক্ট যদি উল্লেখ করে যে মৌজা ম্যাপের মানচিত্র কত, তাহলে আমরা 16 ইঞ্চ টু 1 মাইলকেই বলি। কিন্তু পরীক্ষা যদি আলাদা করে জিজ্ঞেস করে নেয় যে মৌজা মানচিত্রের ক্ষেত্রে, মৌজা মানচিত্রে শহরের ক্ষেত্রে স্কেল কত, তাহলে সেটা কিন্তু এটাই হবে, এটা যাতে মনে থাকে। এবার জেনারেল পারপাস ম্যাপ মানে হচ্ছে সবার জন্য যে ম্যাপগুলো হবে। ঠিক আছে, যে ম্যাপগুলো সবার জন্য তৈরি করা হয়, গুগল খুললেই ডাউনলোড করে নিতে পারবো। আর স্পেশাল পারপাস ম্যাপ মানে যেমন বর্ডার এরিয়ার ম্যাপগুলো, যেগুলো ম্যাপ সবার জন্য তৈরি করা হয় না, তো এটা আমাদের মনে রাখতে হবে। তা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশনের ভিত্তিতে, যেমন ফিজিক্যাল ম্যাপ আর কালচারাল ম্যাপ দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোনটা ফিজিক্যাল ম্যাপ নয়। ঠিক আছে, ড্রেনেজ প্যাটার্ন ম্যাপ, জিওলজিক্যাল ম্যাপ, নাম শুনলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা তো ফিজিক্যাল ম্যাপ। আর কালচারাল ম্যাপের মধ্যে যেমন পলিটিক্যাল ম্যাপ, ঠিক আছে, মানে সীমানা তো মানুষই তৈরি করেছে, সুতরাং ওটা একটা কালচার হলো। পপুলেশন ম্যাপ, ইকোনমিক ম্যাপ, ল্যান্ড ইউজ ম্যাপ, ইত্যাদি ইত্যাদি। হিস্টোরিক্যাল ম্যাপ মানে হচ্ছে ওই যে ঐতিহাসিক জায়গাগুলোকে দেখাবে কীরকম কী চেঞ্জ হয়েছে, যেমন জনসংখ্যার পরিবর্তন কোথায় কেমন চেঞ্জ হলো সেগুলো। অ্যাকর্ডিং টু ইনফরমেশন বা তথ্যের ভিত্তিতে কী ধরনের তথ্য রিপ্রেজেন্ট করছে, গুণগত তথ্য নাকি সংখ্যাগত তথ্য, তার ভিত্তিতেও ম্যাপকে
ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ম্যাপ, যেমন কোয়ান্টিটেটিভ টেকনিক ছিল সেম ওরকমই। তো ক্রোপ্লেথ ম্যাপ, ডট ডিস্ট্রিবিউশন ম্যাপ, আইসোপ্লেথ ম্যাপ, প্রপোর্শনাল ডিভাইডেড ম্যাপ, সব কিছুই বেশিরভাগ ক্ষেত্রেই কোয়ান্টিটেটিভ ম্যাপই হয়। কারণ একটা ডটের মান আছে, একটা পাই যদি দেখায় পাইয়েরও মান আছে, যে পাইটা যত ছোট হবে তত ওখানে কম জনসংখ্যাকে নির্দেশ করবে, বেশি হলে বেশি, এরকম। কিন্তু কালারটা, এই যে কালার করা আছে এখানে, এই এর সবুজ কালার করলে বেশি রিপ্রেজেন্ট করবে, হলুদ কালার করলে কম রিপ্রেজেন্ট করবে, এরকম তো কোনো মানে নেই। জাস্ট আমরা বুঝতে পারছি সবুজ কালার করছে, তার মানে এখানে এখানে এটা হচ্ছে কি বলে যে ভেজিটেশন বা সবুজ কিছুকে দেখাচ্ছে, সবুজ গাছপালাকে, আর হলুদ আছে তো এটা দেখাচ্ছে হচ্ছে কৃষি জমিকে, এরকমটা বুঝতে পারছি। কিন্তু কত পরিমাণে আছে না আছে সেটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ ম্যাপ। তো ক্রোমেটিক আর ক্রোসিমেটিক ম্যাপ, এই দুটাই হচ্ছে কোয়ালিটেটিভ ম্যাপ, ঠিক আছে। আইসোপ্লেথ যেমন আছে, তো আইসোপ্লেথের এই রেখাটা যেদিক দিয়ে গেছে এর একটা নির্দিষ্ট মান আছে, হতে পারে এটা 80 মিটার, হতে পারে 100 মিটার, কিন্তু আছে তো মান, এই মানটার আর একটা মান আছে। তো আমরা এখানেও যেহেতু সংখ্যা পাই, তো এটা এক ধরনের ম্যাপ, কী বলে যে কোয়ান্টিটেটিভ ম্যাপ। আর এটা হচ্ছে ক্রোপ্লেথ ম্যাপ মানে একটা কালার থাকে, যে কালারটা যদি এরকম ডিপ হয় তাহলে 80 জন পার স্কোয়ার কিলোমিটার এরকম, কালারটা যদি হালকা হয় তাহলে 70 জন পার স্কোয়ার কিলোমিটার। তার মানে কালার দেখে আমরা বুঝে যাব যে এই জায়গায় জনসংখ্যা প্রচুর আছে, এই জায়গায় কম আছে, তার মানে আমরা একটা মান পেলাম। সুতরাং এটাও একটা কোয়ান্টিটেটিভ ম্যাপ, ঠিক আছে। কেবলমাত্র ক্রোসিমেটিক ম্যাপ, যেটা সিম্বলের দ্বারা আর যেটা কালার দ্বারা রিপ্রেজেন্ট করে, এই দুটাই কেবলমাত্র হচ্ছে ম্যাপ হবে, কি বলে যে কোয়ালিটেটিভ ম্যাপ হবে। আপাতত তার আমি কোয়ালিটেটিভ ম্যাপ কোনো দেখছি না, ঠিক আছে। আর বাকি বেশিরভাগ ক্ষেত্রেই কোয়ান্টিটেটিভ ম্যাপই হয়। এবার তারপরে একটা টপিক শেষ হয়ে গেল, আর একটা দ্বিতীয় টপিক। এরপরে যে টপিকটা আছে তার নাম হচ্ছে থিমেটিক ম্যাপ। তো থিমেটিক ম্যাপ জিনিসটা কি? থিমেটিক ম্যাপ মানে হচ্ছে যখন কোনো নির্দিষ্ট একটা থিম উপস্থাপন করবে। যদি আমি বলি যে আমার বাড়িতে যে ওয়াল ম্যাপটা আছে, সেই ওয়াল ম্যাপের মধ্যে ওখানে কিন্তু রাস্তাঘাটও আছে, ওখানে কিন্তু বর্ডারও মানে বাউন্ডারিও আছে, ওখানে আবার প্রধান প্রধান শহরগুলোকেও দেখাচ্ছে, নদীগুলোকেও দেখাচ্ছে, তাহলে একসঙ্গে অনেকগুলো থিম রিপ্রেজেন্ট করেছে। দিস ইজ নট দ্য থিমেটিক ম্যাপ। তাহলে থিমেটিক ম্যাপ কোনটা? থিমেটিক ম্যাপ হচ্ছে যেটা কেবলমাত্র একটা বিষয়কে রিপ্রেজেন্ট করবে। যেমন আমি যদি বলি যে আমি একটা ক্রোপ্লেথ ম্যাপ আঁকলাম, তো সেই ম্যাপের মধ্যে আমি পপুলেশন ডেন্সিটি দেখিয়েছি খালি, তাহলে হ্যাঁ আমি বলতে পারবো হ্যাঁ এটা তাহলে একটা ম্যাপ হলো, থিমেটিক ম্যাপ হলো। তো থিমেটিক ম্যাপ মানেই একটা নির্দিষ্ট বিষয়কেই খালি দেখাবে, যেমন বৃষ্টিপাতের মানচিত্র, জনসংখ্যার ঘনত্বের মানচিত্র, রোগের বিস্তৃতি। কোনো একটা ম্যাপের মধ্যে দেখাচ্ছে যে রোগটা কেমন করে ছড়িয়ে গেল, চায়না থেকে করোনা প্রথমে এই দেশে গেল, তারপরে এখানে গেল, কিন্তু যতগুলো দেশই দেখাক মেইন থিম ওই একটাই, যে রোগটা কেমন করে ছড়ালো। তাহলে সেই বিষয়গুলোকে বলা হচ্ছে থিমেটিক ম্যাপ। এবার এই থিমেটিক ম্যাপ রিপ্রেজেন্ট করা কতগুলো টেকনিক আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যখন যারা জিআইএস করে না, জিআইএসে থিমেটিক ম্যাপ তৈরি করে, তখন এই অপশনগুলো আসে, তো ওখান থেকে বোঝা যায় যে ওগুলো হচ্ছে থিমেটিক ম্যাপ, ঠিক আছে। তো ক্রোপ্লেথ ম্যাপ একটা থিমেটিক ম্যাপ হতে পারে, কারণ ওখানে আমরা একটাই থিম রিপ্রেজেন্ট করতে পারি। প্রপোর্শনাল সিম্বল যেটা আছে, মানে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল এগুলো, ওটা দ্বারাও রিপ্রেজেন্ট করা যেতে পারে। ক্রোমেটিক দ্বারাও রিপ্রেজেন্ট করা যেতে পারে কালার, ঠিক আছে, বন্টন দ্বারা, ডট ডিস্ট্রিবিউশন দ্বারা, আইসোপ্লেথ ম্যাপ দ্বারা। তো এই প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা আছে, ওই জন্য এগুলো আর ডিসকাস করিনি আমি। তো এটাকে বলা হয় রেফারেন্স ম্যাপ, যার হচ্ছে ল্যাট লং থাকবে, কিছু থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। ল্যাট লং তো দুটাতেই থাকবে, এক কথায় বাউন্ডারি থাকবে, পলিটিক্যাল বাউন্ডারি থাকবে, তারপর হচ্ছে মেইন শহর টর থাকবে, এগুলোকে রেফারেন্স ম্যাপ বলা হয় সচরাচর। আর থিমেটিক ম্যাপ মানে এরকম একটা থিম রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এখানে কয়েকটা কোশ্চেন দিয়েছি আমি, যে জনসংখ্যার ঘনত্ব বোঝাতে সবথেকে উপযুক্ত হচ্ছে ক্রোপ্লেথ পদ্ধতি। তীর চিহ্নের মাধ্যমে মানে কি দেখায়? তো ফ্লো ডায়াগ্রাম হবে, কোন দিকে কত কী যাচ্ছে, অপশনগুলো দেখলে বোঝা যাবে আর কি ভালো করে। তাপমাত্রার বন্টন দেখাতে কি ইউজ করি? তো তাপমাত্রার বন্টন দেখাতে আইসোপ্লেথ মানচিত্রটা সব থেকে সুইটেবল হয়, কোন দিক দিয়ে কত টেম্পারেচার আছে। এবার আসবো একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা একটু পড়া দিই, ছোটো টপিক আছে। আর এটা কিন্তু 9-10-এই দেখছি আছে, 11-12 নেই। কালকে সকালে মনে হয় ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াবো, কালকে বিকালে পড়াবো না, পরীক্ষা আছে সবার, কালকে পরীক্ষা হবে, কিন্তু কালকে রবিবার না, তো কালকে সকালে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াবো। আর পরশু দিন সকালে পড়াবো হচ্ছে আবার এটা, যেটার নাম হচ্ছে কি বলে যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। তাহলেই কিন্তু যারা 9-10-এ বসবে তাদের সিলেবাসটা কিন্তু প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেল। অর্থাৎ প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আরেকটা টপিকই বাকি থাকলো, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক 9-10-এর সিলেবাসে। আর বাকি যে জিআইএস, রিমোট সেন্সিং, তারপর হচ্ছে ফিল্ডের যে কাজগুলো আছে, ডাম্পি লেভেল, থিওরোলাইট, ওগুলো কিন্তু নেই
11 এই 9 10-এর সিলেবাসে। তো ওগুলো ফালতু যেগুলো নেই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ওগুলো করারও দরকার নেই আমার মনে হয়, কারণ প্র্যাকটিক্যালটা যারা অনেক দিন ধরে করেনি তাদের মাথা খারাপ করে দেবে। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কোনো মানচিত্রকে যখন আমরা কতগুলো সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তখন সেটা হলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ। ভূমির বিভিন্ন বৈচিত্র্যতাগুলোকে প্রতীক চিহ্নের মাধ্যমে দেখালে যে মানচিত্র দেখায় সেটা হচ্ছে সিম্বল, এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র। আর স্যাটেলাইট ইমেজারির সঙ্গে কী পার্থক্য? তো স্যাটেলাইট ইমেজারি হচ্ছে একটা পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশন, মানে একটা ফটো তুললাম, ফটো তুলে জাস্ট ওটাকে মডিফাই করে ছেড়ে দিলাম বাজারে, ঠিক আছে? যেটা যেরকম জিনিস ওখানে দেখাচ্ছে ছবির মধ্যে সেটা সেভাবেই রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপে কিন্তু সেরকম ব্যাপারটা নয়। টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমি কোথাও গিয়ে দেখলাম যে এখানে বাড়ি আছে, তো বাড়িটা যেরকম দেখতে ওরকম নয়, বাড়ির একটা নির্দিষ্ট আমার সিম্বল আছে, সেই সিম্বল দিয়ে আমি দেখাবো। তো ওই জন্যই বলে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন আর স্যাটেলাইট ইমেজারি হচ্ছে পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এবার এর ফাদারকে, তো টোপোগ্রাফিক্যাল ম্যাপের জনক বলা হয় আলথার পেংকে, নট ওয়ালথার পেং, আলথার পেঙ্ক। ওয়ালথার পেঙ্কের বাবা, যিনি ওই থিওরিটা দিয়েছিলেন না, এটা আমি এই পেজটা আমি চেঞ্জ করে দেবো আজকে, হ্যাঁ চেঞ্জ করে দিয়ে এতদিন পর্যন্ত যতগুলো হয়েছে 3টা ক্লাস হয়েছে 3টা ক্লাসের পিডিএফটা একসঙ্গে করে দেবো, কেউ চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো, কারণ প্র্যাকটিক্যালে তো আর চেঞ্জ হবে না কিছু। তো এটা আলথার পেঙ্ক হচ্ছে ওয়ালথার পেঙ্কের বাবা, যিনি হচ্ছে ওই থিওরিটা দিয়েছিলেন যে অ্যান্টিকুইকলাংয়ের ব্যাপারগুলো, ঠিক আছে, বা স্লোপ রিপ্লেসমেন্ট থিওরিটা, যেমন বাবা তেমন ছেলে আর কি। তো হু পাবলিশড এজেন্সি, আর আলথার পেং ছিলেন একজন ক্লাইমেটোলজিস্ট, ঠিক আছে, ক্লাইমেটোলজিস্ট অর্থাৎ জলবায়ু বিশারদ। হু পাবলিশড অর এজেন্সি মানে কে পাবলিশ করে? তো ভারতের ক্ষেত্রে একটা সার্ভে অফ ইন্ডিয়া পাবলিশ করে, 1767 সালে প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার যাদের দেরাদুন উত্তরাখণ্ডে আছে। আর এরা দুই ধরনের মানচিত্র তৈরি করে, একটা হচ্ছে ডিফেন্স সিরিজ ম্যাপ, একটা হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ, ঠিক আছে? ডিফেন্স সিরিজ ওপেন সিরিজ একটু পরে বুঝবো। এরা কোন প্রজেকশন ইউজ করে মানচিত্রে, টোপোগ্রাফিক্যাল ম্যাপে কোন প্রজেকশন ইউজ করা হয়? তো বিফোর 2005 অর্থাৎ 2005-এর আগে মডিফাইড পলিগনিক প্রজেকশন ইউজ করা হতো, আর ইন্টারন্যাশনাল প্রজেকশন। ইন্টারন্যাশনাল প্রজেকশন সেগুলোকে বলা হয় যেগুলো গোটা ইন্টারন্যাশনালি মানে গোটা ওয়ার্ল্ড ম্যাপকে রিপ্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে সিন্স 19 মে 2005 অর্থাৎ 19 মে 2005-এর পর থেকে ইউটিএম প্রজেকশন অর্থাৎ ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর প্রজেকশন কিন্তু ইউজ করা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো যেরকম অপশন দিবে দুটার মধ্যে পলিগনিক প্রজেকশন দিলে ওটাই হবে, নাহলে যদি না থাকে তাহলে অবশ্যই ইউটিএম হবে। এবার টোপোগ্রাফিক্যাল ম্যাপকে আমরা মেনলি দুটা ভিত্তিতে ভাগ করে দেখতে পারি। একটা হচ্ছে মার্জিনাল ইনফরমেশনের ভিত্তিতে। মার্জিনাল ইনফরমেশন কথার অর্থ হচ্ছে এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ আছে, মাঝখানে ম্যাপ থাকলো, এর চারপাশের যে ইনফরমেশনগুলো থাকে, ঠিক আছে, ইন্ডেক্স, হেডিং, ফেডিং, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডেক্সটাকে বোঝায়, তো তাদেরকে আমরা মার্জিনাল ইনফরমেশন বলি। তো মার্জিনাল ইনফরমেশনের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে ওল্ড সিরিজ ম্যাপ, একটা হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ, ঠিক আছে? তো ওল্ড সিরিজ ম্যাপ কোনটাকে বলবো? যে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো আগে অর্থাৎ আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম, যার ইনফরমেশনগুলো নিচে লেখা থাকতো, ঠিক আছে? তো ইনফরমেশন লোকেট ইন বিলো অর্থাৎ নিচের দিকে অবস্থান করে, তাকে বলা হয় কী বলে যে ওল্ড সিরিজ ম্যাপ। আর যদি ওপেন সিরিজ ম্যাপ আমরা দেখি, ওপেন সিরিজ ম্যাপ এই জন্যও বলে কারণ ওগুলো সবার জন্য আর কি। কিন্তু আমরা যদি বেসিক পার্থক্যটা বুঝতে চাই যে কোনটা কেমন করে বুঝবো যে ওল্ড না ওপেন, তাহলে বেসিক পার্থক্য হচ্ছে এটাই, ওল্ড সিরিজ ম্যাপ মানে ইনফরমেশন নিচের দিকে থাকবে, আর ওপেন সিরিজ ম্যাপ মানে ইনফরমেশনগুলো সাইডে থাকবে। এখানে ম্যাপটা থাকলো, এখনকার যে নতুন টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো হয় সবগুলো এরকমই হয়, সাইডের দিকে থাকবে, লেফট হ্যান্ড সাইডে থাকবে, লেখা আছে লেফট সাইডে থাকে যদি ইনফরমেশন, তাহলে সেটাকে বলা হয় ওপেন সিরিজ ম্যাপ। আর নিচের দিকে যদি থাকে সেটা হলো ওল্ড সিরিজ ম্যাপ। অর্থাৎ পুরাতন দিনের মানচিত্রগুলো আগে যেগুলো তৈরি করা হতো সেগুলো নিচের দিকে দেখাতো, এখন পাশের দিকে দেখা, এটাই। বাই পারপাস অর্থাৎ কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, তো এটা হচ্ছে জেনারেল পারপাস ম্যাপ, মানে সবার উদ্দেশ্যে, সবাই ভালো করে বুঝুক যে কোথায় কী আছে না আছে, এটা। আর একটা হচ্ছে ডিফেন্স সিরিজ ম্যাপ। তো ডিফেন্স সিরিজ ম্যাপ কেবলমাত্র মিলিটারি পারপাসে ব্যবহার করা হয়। যেমন কোনো যদি কী বলে যে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার লাগোয়া এলাকার একটা ম্যাপ তৈরি করলো, তো নিশ্চয়ই ওই ম্যাপটা সবাই ডাউনলোড করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো এই ম্যাপটা কেবলমাত্র আমাদের সিকিউরিটি পারপাসেই তৈরি করা হয়, এই জন্য ওটাকে বলা হয় ডিফেন্স সিরিজ ম্যাপ। এগুলোর ছবিগুলো আছে, কোনটা ওল্ড সিরিজ ম্যাপ কোনটা ওপেন সিরিজ ম্যাপ, একদম সবার শেষের দিকে দিয়েছি তো ডায়াগ্রামটা, তো অত আমি পরে দেখা দিচ্ছি। এবার হচ্ছে হায়ারার্চি অফ দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ যখন তৈরি করা হয় তখন থেকে এখন পর্যন্ত তাদের স্কেলটা অনেকবার চেঞ্জ হয়েছে। প্রথম দিকে যখন তৈরি করা হতো তখন খুবই ছোট স্কেলে প্রকাশ করা হতো, ধীরে 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 তারা লার্জ স্কেল হয়ে গেল, অর্থাৎ ছোট জায়গাকে বড় করে দেখাচ্ছে, ঠিক আছে? তো এরকম করে এটাকে বলা হয় হায়ারার্চি, পরপর কীভাবে হলো। তো প্রথমে ছিল মিলিয়ন সিট স্কেল,
যেখানে স্কেল হতো 1:10 লাখ, অর্থাৎ 1:1 মিলিয়ন, যার এক্সটেনশন ছিল 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। অর্থাৎ এরকম করে যদি একটা মানচিত্র হয়, এরকম করে মানলাম মানচিত্র হয়, আর এটার মান যদি 1 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে গেলো 4 ডিগ্রি, এটা হয়ে গেলো 4 4 8 ডিগ্রি, এরকম সেম এরকম 1 ডিগ্রি এদিকে 4 ডিগ্রি, 8 ডিগ্রি, 12 ডিগ্রি, এরকম। আচ্ছা, ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে অনেক সময় ধরতে পারে, একবার পরীক্ষা আসছিল সিইউ টেটের পরীক্ষায়, তো সেটা হচ্ছে কি 1 ডিগ্রি ইকুয়াল টু 111 কিলোমিটার, এটা যাতে সবার মনে থাকে। 111 পয়েন্ট সামথিং হয়, কিন্তু ওই 111 কিলোমিটার অ্যান্সারই নেয়। যেমন আমরা বললাম যে আমার মানে ইন্ডিয়া এত ডিগ্রি থেকে এত ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তার মানে ওই 111 দিয়ে গুণ করলে তার কিন্তু দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তো যাই হোক, তো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি করে এরকম করে কিন্তু দেখানো হয়, যেখানে কন্টুর ইন্টারভ্যাল থাকতো 500 মিটার, আর রেফারেন্স নাম্বারটা জাস্ট একটা সংখ্যা দ্বারা ব্যবহার করা হতো, যেমন 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম করতে করতে 2222 পর্যন্ত হতে পারে, কারণ হাইস্ট ম্যাপ ছিল 2222টা। তাহলে এটা কোশ্চেন কিন্তু এর আগের বার এসেছিলো পরীক্ষায় SLSTতে, যে এইটা থেকেই এসেছিলো, কি নিচের দিকে কোশ্চেনটা দেওয়া আছে যে 1:, মানে মিলিয়ন সিট অনুসারে পৃথিবীতে কতগুলো মানচিত্র আছে, তা 2222টা, তাহলে এর বেশি সংখ্যা নিশ্চয়ই হবে না, এর মধ্যেই হবে। এবার মিলিয়ন সিট কিছুদিন চললো, তারপর দেখছে যে অত ছোট মানচিত্র ভালো করে বোঝাই যাচ্ছে না, তখন আবার একটা নতুন সিট তৈরি হলো, যার নাম হচ্ছে ডিগ্রি সিট। এরা কী করলো, এই যে 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি করে ভাগ করা হয়েছিল, এর ভিতরে আরও ভাগ করলো, অর্থাৎ একটা ম্যাপের ভিতরে আরও 4টা করে ম্যাপ তৈরি করলো, ফলে সেটা হয়ে গেলো 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি। যেহেতু 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি করে হলো ব্যবধানটা, ওই জন্য একে ডিগ্রি সিট বলা হয়। তো এদের কন্ট্রোল ইন্টারভ্যাল ছিল 100 মিটার, এটা 72F এরকম মানচিত্র তারা দেখায়। অর্থাৎ মানলাম এই যে ঘরটা আছে, এই ঘরটার নাম 72, এটাকে আমরা জুম করলাম, তো একে আবার পুনরায় এরা 16টা ভাগে ভাগ করলো, এরকম করে 16টা ভাগে, ঠিক আছে, 16টা ভাগে। তো ABCDEFGH এরকম করে লাস্ট F পর্যন্ত, না কত পর্যন্ত, মানে যতদূর হয় আর কি, 16টা পর্যন্ত কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হলো ডিগ্রি সিট। এবার ডিগ্রি সিট কিছুদিন চলতে চলতে দেখছি যে না, আরেকটু জুম করতে হবে ম্যাপটা, তখন হয়ে গেল হাফ ডিগ্রি সিট। তো হাফ ডিগ্রি সিট মানে বোঝা যাচ্ছে 30 মিনিট ইন্টু 30 মিনিট হবে এক্সটেনশন, আর এটাকে হাফ ইঞ্চ সিটও বলা হয় অনেক সময়, ঠিক আছে। তো এখানকার কন্ট্রোল ইন্টারভ্যাল 50 মিটার ছিল, আর এটা 72F/NE, অর্থাৎ এরকম ব্যাপারটা ছিল। এটা ছবিটা আছে নিচের দিকে, দেখাচ্ছি আমি একবার, বলে দিচ্ছি খালি। তো ইঞ্চ সিট হচ্ছে 1:50। আমরা যে ম্যাপটা বর্তমানে ইউজ করি, মানে কলেজ বা স্কুল লাইফে আমরা যেটা ইউজ করছি বা এখন যারা ইউজ করে, তাদের ম্যাপটা কিন্তু 1:50,000 স্কেলেই থাকে, সুতরাং সেটা কিন্তু ইঞ্চ সিট, ঠিক আছে। তো 1:50,000, যার স্কেল হচ্ছে 15 মিনিট বাই 15 মিনিট, আর কন্ট্রোল ইন্টারভ্যাল 20 মিটার থাকে, কোনো মানচিত্রে 10 মিটারও থাকে, কিন্তু যদি ওভারঅল যদি জিজ্ঞেস করে যে ইঞ্চ সিটের কন্ট্রোল ইন্টারভ্যাল কত, তাহলে 20 ধরে, ওই জন্য ওটা আমি লিখিনি, কনফিউজ যাতে না হয়। তো 72F/10 এরকম হয়, 72F/10। অর্থাৎ এই যে ছোটো একটা ঘর হলো 16টা ভাগ ABCD করে, তাদেরকে আবার পুনরায় 16টা ভাগে ভাগ করলো, এবং সংখ্যাগুলো এবার নাম দিল 1 2 3 4 5 6 এরকম করে 16 পর্যন্ত, ঠিক আছে। এবার ইঞ্চ সিট তৈরি করার পরে একটা বিশেষ সিট তৈরি হয়েছিল, বিশেষ মানে বললামই, যেগুলো স্পেশাল পারপাসে তৈরি করা হয়, সব ম্যাপ নয়, কোনো ডিফেন্স পারপাসে তৈরি করা হলো, দেখা গেলো ওই ম্যাপটা, ওই জায়গাটা আরও ভালো করে বুঝতে হবে ওদের, তখন এগুলো ম্যাপ তৈরি করা হয়। তো এদের স্কেলটা 1:25,000 হয়, এটা 5 মিনিট ইন্টু 7/7 মিনিট 30 সেকেন্ড এভাবে, কিংবা 7 মিনিট 30 সেকেন্ড এভাবে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো এতগুলো ম্যাপ ছিল। এবার এই ম্যাপগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, যে প্রথমে যখন মিলিয়ন সিট ছিল তখন এরকম করে সংখ্যাগুলো প্রকাশ করতো, যেমন 72টাকে হাইলাইট করেছি, সুতরাং এর নাম্বার হবে 72, এক্সটেনশন হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, আর স্কেল হবে এত, কন্ট্রোল ইন্টারভ্যাল 500 মিটার, আর টোটাল সিট ছিল 2222টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। 2222টার মধ্যে নর্দার্ন হেমিস্ফিয়ারে ছিল 1111টা, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে ছিল 1111টা। এবার হচ্ছে, এবার আসলো এটা, তারপরে হলো কি, তারপরে এরকম এই 72টাকে যদি আমরা এখানে দেখি, একটা ঘরকেই, তো মানলাম এটা গোটা 72-এর ঘরটাকেই এরকম 16টা ভাগে ভাগ করা হয়েছে, P পর্যন্ত, F কেন বলি, P পর্যন্ত, ঠিক আছে। তো এটা হলো 1 ডিগ্রি 1 ডিগ্রি, যার স্কেলটা হলো 1:2,50,000, কি ভুল আছে না, ঠিক আছে। আর কন্ট্রোল ইন্টারভ্যাল হচ্ছে 1:100 মিটার, আর 22,000 ইন্টু 16, অর্থাৎ আগে তো 2222টা ছিলই ম্যাপ, এবার আরও নতুন এক একটার 16টা করে ম্যাপ হলো, একটা ঘরেরই 16টা ম্যাপ,
তাহলে টোটাল যদি জিজ্ঞেস করে তাহলে 2222 ইন্টু 16 এতগুলো ম্যাপ হলো। এবার এর থেকে একটা স্পেশাল শীট তৈরি করে হয়েছিল, যেটা এক একটা ঘরকে 4 ভাগে এরকম করে ভাগ করেছে, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, ঠিক আছে, যেখানে এরকম করে নাম্বার ছিল এটা, এগুলো। কিন্তু এই ম্যাপটা করার পর কিছুদিন পর বললো যে না, এই ম্যাপটা ভালো হলো না, বরং এটার একটা নতুন ম্যাপ তৈরি করি। তো নতুন ম্যাপ তৈরি করলো, যেটার নাম, যেটা হচ্ছে ওটা থেকেই, অর্থাৎ ডিগ্রি সিট থেকেই, যেটা হচ্ছে এটা, যেটা আমরা ব্যবহার করি আর কি, যেটাকে ইঞ্চ সিট বলা হয়। তো 72F/10 এরকম করে প্রকাশ করা হয়, 72F/10। এখানে যেহেতু 10টাকে আমি হাইলাইট করেছি, ওই জন্য নাম্বারটা এরকমই হয়েছে। আর এখানে যদি বলে যে 2222 ইন্টু 16 তো আগেই ছিল, এবার প্রত্যেকটার আরও 16টা করে ম্যাপ, তাহলে ইন্টু 16 এতগুলো ম্যাপ হলো। এবার এটাকে অনেক সময় এরকম করেও রিপ্রেজেন্ট তৈরি করা হচ্ছে স্পেশালি, অনেক সময় এরকম করে। যদি এভাবে তৈরি করা হয়, তার মানে এক একটা ম্যাপকে 4 ভাগে ভাগ করলো, ওই জন্য ইন্টু 4 হয়েছে। তো 60 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি 30 মিনিট করে ভাগ করলো। কিন্তু অনেক সময় এভাবেও করা হয় যে একদিকে 3টা, একদিকে 2টা, তাহলে 3টা মানে 5, এই যে 5 মিনিট করে নিচের দিকে হলো, আর এদিকে মানে 7.5 মিনিট করে, 15 মিনিটকে যেহেতু ভাগ করলো এরকমই হবে। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে ব্যাস। বেশিরভাগ সম্ভাবনা আছে ওই ইঞ্চ সিটটা যেটা আমরা ব্যবহার করি ওখানকার জিনিসগুলো থেকেই কোশ্চেন দেওয়ার, যার স্কেলটা হচ্ছে 1:50,000, কন্ট্রোল ইন্টারভ্যাল হচ্ছে 20 মিটার। এবার এখানে লিখে দিয়েছে যে নাম্বার অফ সিট অ্যাজ পার মিলিয়ন। যদি জিজ্ঞেস করে অনেক সময় যে মিলিয়ন সিট অনুসারে ভারতে পৃথিবীতে কতগুলো ম্যাপ আছে, তাহলে অ্যান্সারটা যেতে হবে 2222। হ্যাঁ দাদা বলো। ওপেন সিরিজ ম্যাপেরই তো এটা। ও ওল্ড ওল্ড, আচ্ছা ওল্ড সিরিজ, এটা ঠিক। ওপেন সিরিজ ম্যাপের, হ্যাঁ আচ্ছা, ওটা কি আলাদা হয়? ওটা তো নেই এখানে। আচ্ছা আচ্ছা, আমি দেখবো তাহলে একটু। কিন্তু ঠিক আছে, আমি দেখবো তাহলে, পরে দেখবো কোনো একদিন। তো 2222টা টোটাল ম্যাপ হয়। তো এরকম করে দুটো হেমিস্ফিয়ার আছে, উপরে হচ্ছে 1111টা আর নিচে হচ্ছে 1111টা, ঠিক আছে। তো এই উপরে 1111টা আর নিচে 1111টা, তো এরকম করে মনে রাখলে হবে না, এরও আবার ব্যাপার আছে। যেমন এখানে আছে যে 60 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি সাউথ, অর্থাৎ গোটা এটা যদি একটা গ্লোব ধরি, তো উপরে 60 ডিগ্রি নর্থ লিখে দিলাম, আর নিচে আমাদের 60 ডিগ্রি সাউথ হলো। এর মাঝখানে যে এরিয়াটা পড়লো, এদেরকে টোটাল 1800টা ম্যাপ দিয়ে কভার করা আছে। এবার বাকি এরকম 60 ডিগ্রি নর্থ থেকে উপরের দিকে 88 ডিগ্রি নর্থ, 2 ডিগ্রি বাদ দিয়ে এখানে আছে 420টা ম্যাপ, অর্থাৎ উপরে 210টা, নিচের দিকে 210টা এরকম। আর বাকি 88 থেকে 90 ডিগ্রি এটাকে কভার করার জন্য মেনলি দুটা ম্যাপ আছে, একটা নর্দার্ন হেমিস্ফিয়ারে, একটা সাউদার্ন হেমিস্ফিয়ারে। তো এরকম করে টোটাল করলে দেখবো আমরা 2222টা ম্যাপ হয়ে যায়, যার 1111টা আছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, 1111টা আছে সাউদার্ন হেমিস্ফিয়ারে। যেমন এটা 2016তে জিজ্ঞেস করছিল যে সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত 1:50,000 স্কেল অনুযায়ী ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখার ব্যবধান কত, তাহলে 20 মিটার, ঠিক আছে। এটা পরীক্ষা আসছিল। এবার ভারতের সিটগুলো মেইনলি, ভারতের নাম্বারিং সিস্টেমটা 39 থেকে শুরু হয় আর 92-এ শেষ হয়। তবে এর ভিতরে সবগুলো ম্যাপই না, কিছু কিছু জায়গায় সমুদ্রের মধ্যেও পড়ে যায়। কিন্তু মনে রাখতে হবে শুরুটা হয় 39 থেকে, শেষটা হয় 92-এর মধ্যে। এরকম করে টোটাল 39টা কিন্তু মিলিয়ন সিট রয়েছে ভারতবর্ষে। গেল এটা। তো এখানে দিয়েছি আমি মোটামুটি এরকম, এই যে কিছু কিছু সিট যেমন সমুদ্রে পড়ে আছে, তো এগুলো তো ম্যাপ হবে না। এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কলকাতা কত নাম্বার সিটের মধ্যে পড়ে। তো কলকাতা মেইনলি আমাদের এটা, অর্থাৎ 79 নাম্বারের মধ্যে পড়ছে, 79 মিলিয়ন সিট অনুসারে। তারপরে এখানে কিছু ইম্পর্টেন্ট ফুল ফর্ম আছে। আর মানে কি টোপোগ্রাফিক্যাল ম্যাপে, পিও মানে কি, এই সিম্বলটা মানে কি, তো এগুলো সব লেখা আছে, এগুলো আর বলছি না আমি। MARTUE, এই কোশ্চেনটা একবার জিজ্ঞেস করছিল এরকম করে। তো মার শব্দের অর্থ হচ্ছে মার্কেট, আর মার্কেটটা TUE মানে টুইসডে, অর্থাৎ মঙ্গলবার করে বসে, ঠিক আছে। তারপর নীল রং দ্বারা নিত্যবহ নদী, এটা এখান থেকে হলুদটা জিজ্ঞেস করার চান্সটা সব থেকে বেশি। হলুদ হচ্ছে কৃষি জমি। তারপর হচ্ছে অনেক সময় এরকম দিয়ে দেয় যে মালভূমি কী, তো মালভূমি হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট, কিন্তু কোশ্চিন ওরকম দেবে না, এরকম ছবি দিতেও পারে, কিন্তু এগুলো দেওয়ার চান্স খুবই কম, কোনো পরীক্ষা দেখিনি এরকম।
তো কেমন করে কোনটা কি হবে, শঙ্কু আকৃতির পাহাড় যেমন হচ্ছে এরকম তীক্ষ্ণাদেশ হবে, তো এটার সাথে এটার মিলাতে একবার এটা দেখে নিও নিজে নিজে। হ্যাঁ, এগুলো আর কি নিজে নিজে ভাবতে হবে এরকম করে। যেমন যদি এরকম ব্যাপারটা থাকে যে একটা গোল আছে আর বাইরের দিকে আছে 500 মিটার, কথার কথা, আর ভিতরে যত যাচ্ছে তত বাড়ছে বানটা, তো এটা হয়ে গেলো 600 মিটার, ঠিক আছে, এটা হয়ে গেলো 700 মিটার, ঠিক আছে, আর তারপরে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা দেখা গেলো 800 মিটার। যদি এরকম হয় না, 20 মিটার করে গ্যাপ হয়, তা আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এটা যদি আমি তৈরি করি, তাহলে যত উপরের দিকে যাচ্ছি আমি তত বাড়ছে, তখন কিন্তু আমার এরকম করেই তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ শঙ্কু আকৃতির পাহাড় হবে। আবার যদি এরকম হয় যে একটা গোল আছে, মানে গোলাকার একটা জায়গা আছে কন্টুরের মানগুলো, তো মানলাম এটা 500 মিটার, তারপরে আবার বাড়লো, তো এটা বললাম 400 মিটার, তারপরে আবার এরকম গোল হলো, এটা মানলাম 300 মিটার, কিন্তু একটা বিন্দুতে গিয়ে শেষ হলো না, তাহলে ভূমিরূপটা কিন্তু এরকম করে উঁচু তো হচ্ছে, লাস্টে গিয়ে কিন্তু আবার সমান হয়ে যাবে, তো সেক্ষেত্রে বেশিরভাগ মালভূমি হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো এরকমই কিছু কিছু আছে। নোল মানে কি, 100 মিটারের মধ্যে ঢিবি উচ্চারণ হলে কল মানে কি, তো এগুলো লেখা আছে, আর এগুলা থেকে সেরকম কোশ্চিনও হয় না। এবার আছে প্রোফাইল গ্রেডিয়েন্ট, এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। প্রোফাইল গ্রেডিয়েন্ট, এই কোশ্চিনটা এই যে একটা পরীক্ষা আসছিল নেট 2019-এ, তো কী আগে কোশ্চিনটা বুঝে নিই তারপরে। বলছে এ আর বি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 250 মিটার ও 500 মিটার উচ্চতায় অবস্থিত, ঠিক আছে, অর্থাৎ দুটা পয়েন্ট আছে, একটা এ মানলাম, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট, একটা হচ্ছে 500 মিটার উচ্চতা আর একটা হচ্ছে 200 মিটার উচ্চতা, ঠিক আছে, 250 মিটার উচ্চতা, এবং তাদের মধ্যে 1000 মিটার অনুভূমিক সমতল, মানে তাদের মধ্যেকার যে দূরত্বটা সেটা হচ্ছে 1000 মিটার। তো তাহলে এর গ্রেডিয়েন্ট কত হবে? তো গ্রেডিয়েন্ট বের করার নিয়ম হচ্ছে এরকম, দুটি স্থানের উল্লম্ব উচ্চতার পার্থক্য, অর্থাৎ একটা ছিল 500, একটা ছিল 250, তাহলে তাদের মধ্যে পার্থক্য হলো 250 ডিভাইডেড বাই এদের মধ্যেকার দূরত্ব, তো এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 1000 মিটার, তাহলে উপরেও মিটার নিচেও মিটার কাটাকাটি, এবার ভাগ করলে যেটা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। তো এটা মনে রাখতে হবে আমাদের, গ্রেডিয়েন্ট বের করার সূত্রই হচ্ছে দুটি স্থানের উল্লম্ব উচ্চতার পার্থক্য আর কি বলে যে এদের মধ্যেকার দূরত্ব, উল্লম্ব উচ্চতার পার্থক্য ডিভাইডেড বাই এদের মধ্যেকার দূরত্ব। কিন্তু মনে রাখতে হবে অনেক সময় চালাকি করে, যেমন এটাই মনে দেওয়া আছে, এরকম অঙ্ক দেওয়া আছে কি, অনেক সময় চালাকি করে যে ডিস্টেন্স যেটা ওটা কিলোমিটারে দিয়ে দেয় বা অন্য কোনো এককে দিয়ে দেয়। দেখা গেলো এরকমই বললো এটা যে একটা 250 মিটার, একটা হচ্ছে 500 মিটার, কিন্তু তাদের মধ্যেকার দূরত্ব 1 কিলোমিটার, তাহলে আমরা যদি 1 দিয়ে ভাগ দিয়ে দিতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত। তো দুটার ইউনিটগুলোকে কিন্তু একই ইউনিটে কনভার্ট করাটাও কিন্তু খুব দরকার, ঠিক আছে। তো যদি আলাদা আলাদা ইউনিট দিয়ে দেয় তাহলে আমাদের একই ইউনিটে আগে কনভার্ট করে নিতে হবে, তাহলেই হবে। এরকম এখানেও একটা অঙ্ক আছে একই রকম, ওটাতে ভাগ করা আছে পয়েন্টে, এটাতে ভাগ করা নেই, এটাই, ঠিক আছে। এর মানচিত্রে এই যে বললাম আমি, মানচিত্রে কৃষি জমি বোঝানোর জন্য কোন রঙটি প্রচলিত, এটা খুব পরীক্ষা দেয়, কারণ এটা হলুদ। এটা অনেকে ভাবে যে এটা কৃষি জমি মানে সবুজ, যারা ভুলে গেছে অনেক দিন ধরে, ঠিক আছে, বা কলেজের ছেলেরা এরকমই ভাবে এখন যে হলুদ সবুজ দ্বারা দেখায়, কিন্তু নয়, কৃষি জমি কিন্তু হলুদ দ্বারা দেখায়, যেটা মানুষ লাগায় যে ফসলটা ওটা সবুজই হলুদ দ্বারাই দেখায়। সবুজ মানে হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন। তো জনসংখ্যার ঘনত্ব দেখানোর জন্য আঁকা হয়, তো এর মধ্যে কোনটা ম্যাপ আঁকা হয় জনসংখ্যার ঘনত্বের জন্য? এটা একটা পরীক্ষা আসছিল কোশ্চেন, তো এটা হবে ক্রোপ্লেস ম্যাপ, 2016তেই আসছিলো এগুলো সব, এটাও 2016তে ছিল। এদের মধ্যে কোনোটা 9-10-এ ছিল, কোনোটা 11-12-এ ছিল, এরকম। বলছে 1:50,000 সংখ্যা অনুযায়ী যদি 3 বার ছোটো করা হয়, মানে ম্যাপটাকে 3 বার ছোটো করা হলো, তাহলে এটা আমি করিয়েছি এই অঙ্কগুলো স্কেলে, 1:50,000 ম্যাপটাকে 3 বার ছোটো করা হলো, তো ক্ষুদ্র মানচিত্রের জন্য কোন সংখ্যাসূচক ভগ্নাংশটি উপযুক্ত? তাহলে 3 বার ছোটো মানে কি 3 দিয়ে গুণ হবে, তাহলে 50,000 × 3 1,50,000 এরকম হবে, 1,50,000। কিন্তু এটা না এসএসসিতে এর আগের বার ভুল ছিল এই অ্যান্সারটা, সবাইকে হয়তো নাম্বার দিচ্ছিল নাকি জানি না আমি। এটা 1:, এরকম ছিল, 1.5 এর পর 3টা জিরো ছিল, কিন্তু আরও একটা এক্সট্রা জিরো হতো। এখানে কিছু কোশ্চেন দিয়েছি আমি, কোনটা কী হবে এগুলো আমি আর বলছি না, টাইম হয়ে গেছে। আচ্ছা, এরপরের যে টপিকগুলো আছে এগুলো থেকে সচরাচর কোশ্চেন দেয় না, কিন্তু তাও একবার করে চোখ বুলে নিলে ক্ষতি কী আবার। মরফোমেট্রিক অ্যানালাইসিস, তো মরফোমেট্রিক অ্যানালাইসিস কি? মরফোমেট্রিক অ্যানালাইসিস যখন আমরা কোনো ক্যালকুলেশনের মাধ্যমে কোনো জায়গার, মানে কোন জায়গাটা কী পজিশনে আছে বা কী রকম ব্যাপার সেগুলোকে বের করব, অর্থাৎ কোনো এরিয়ার ক্যারেক্টারিস্টিক্স যখন ক্যালকুলেশনের মাধ্যমে বের করা হয় আর কি, ঠিক আছে, তখন সেটাকে মরফোমেট্রিক অ্যানালাইসিস বলা হয়। এগুলো 3 প্রকারের হয়, একটা হচ্ছে লিনিয়ার অ্যাসপেক্ট, একটা হচ্ছে এরিয়াল অ্যাসপেক্ট, একটা হচ্ছে রিলিফ অ্যাসপেক্ট। লিনিয়ার মানে এগুলো হচ্ছে 1 ডাইমেনশনাল, মেনলি দৈর্ঘ্য বোঝাবে খালি। এরিয়া মানে হচ্ছে এটা দৈর্ঘ্য প্লাস প্রস্থ বোঝাবে, অর্থাৎ 2 ডাইমেনশনাল।
রিলিফ মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ প্লাস উচ্চতা, অর্থাৎ 3 ডাইমেনশনাল। তো যেমন লিনিয়ার অ্যাসপেক্টের মধ্যে আছে স্ট্রিম ওয়াটারিং, ঠিক আছে। স্ট্রিম ওয়াটারিংয়ের মানে নাম্বারিং দেওয়া, মেইনলি আমাদের স্ট্রে হেলারটাই আছে আর হটনটা। তো এক একজনের এক এক রকম দিয়েছে, যেমন একটু করে বলে দিই আমি। ছবিটা কিন্তু খুবই সুন্দর, এটা থেকে বোঝা যাবে। স্ট্র হলার এরকম বলেছে যে প্রথম যেগুলো ছোট নদী সেগুলোকে এক এক করে নাম্বার দাও, এরকম করে এক এক নাম্বার, এক এক মিলে তৈরি হবে 2, 2 2 মিলে তৈরি হবে 3, অর্থাৎ যখনই দুটা সেম ভ্যালু হবে তখনই নেক্সট স্টেপে যাব, ঠিক আছে। 1 + 2 যদি হয় তাহলে বড় যেটার মান সেটাই হবে। কিন্তু এ আবার কি বলেছে যে এই কী বলে হর্টনটা, তো হর্টন আর স্ট্রলারই দেয়। হর্টন এরকম ব্যাপারটা যে মানলাম একটা গাছ আছে বলছি, নদী আছে, ঠিক আছে, এরকম করে। তো আমি প্রথমে নাম্বার দিলাম এটা 1, এটা হয়ে গেল 1, এবার 1 1 মিলে কী হলো 2 হলো, তো এটা পরেরটা 2 হলো। এবার যেহেতু এটা 2 হলো, তো আমাকে হর্টন বলেছে এটাই যে আমার এখানে যদি একটা বড় নদী থাকে, মানলাম এটা একটু বড় নদী, এটা একটু ছোট নদী, তাহলে এই 2 তৈরি করার পিছনে, অর্থাৎ এখানে যে বড় নদীটা হলো, এই নদীটা তৈরি করার পিছনে নিশ্চয়ই বড় উপনদীটার বেশি হাত আছে, সেহেতু বড় নদীটারও তখন এরকম করে 2 হয়ে যাবে নাম্বারিংটা, ঠিক আছে। এই জন্য এখানে এরকম ব্যাপার হয়ে গেছে। এই যে এটা যে 1:4 আছে, তো 4 তো এটা হলো, তো এটাকে ওই জন্য 4 করে দিয়েছে। 1:2 আছে, তার মানে এটাকেও 2 করে দিয়েছে। আগে কিন্তু এটা 1ই ছিল, যেহেতু এ বড় নদী ওই জন্য একেও 2 করে দিল। তো এরকম কনসেপ্টটা হচ্ছে হর্টনের। আর এগুলো সেরকম দেয় না, এগুলো দেখলেই বোঝা যাবে একটু। এটা অনেকটা স্ট্রে হলারেরই মতো, কিন্তু হর্টনটা একটু আলাদা, ওই জন্য হর্টনটা অনেক সময় দেয়। তারপরে হচ্ছে বাইফার্কেশন রেশিও আছে। তো বাইফার্কেশন রেশিও হচ্ছে ফার্স্ট ওয়াটারিং স্ট্রিম, অর্থাৎ এই যে এক এক যতগুলো হলো সেগুলো যা হলো সেগুলো দিয়ে সেকেন্ড ওয়াটার স্ট্রিমকে প্রথমে ভাগ করো, ঠিক আছে। সেকেন্ড ওয়াটার স্ট্রিমকে থার্ড ওয়াটার স্ট্রিম দিয়ে, থার্ড ওয়াটারকে ফোর্থ ওয়াটার দিয়ে, এরকম করে ভাগ করলাম। ভাগ করে যেটা মান বেরোলো, ঠিক আছে, সেটার এভারেজ করতে হবে। অর্থাৎ এই যে এগুলো যোগ করব সব, যোগফলটা কত ওয়াটার স্ট্রিম আছে, অর্থাৎ ফোর্থ ওয়াটার, তাহলে 4 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। নাম্বার অফ স্ট্রিম দিয়ে নয়, কিন্তু ওয়াটার দিয়ে ভাগ হবে, ঠিক আছে। নাম্বার অফ স্ট্রিম দিয়ে ভাগ হয় না। তাহলে যেটা বেরোবে সেটা হলো এভারেজ বাইফার্কেশন রেশিও। মানে বাইফার্কেশন রেশিও যত বেশি হবে তত এটা ডিনোট করে যে নদীর মধ্যে জলে মানে কত চাপ রয়েছে। যদি বেশি হয় তাহলে বেশি জল গিয়ে পড়ছে, এরকম ব্যাপারটা আর কি। মানলাম এরকম আছে যে 98টা ফার্স্ট ওয়াটার স্ট্রিম আছে, আর সেকেন্ড ওয়াটার স্ট্রিম মাত্র একটা আছে। আর কোনো এক জায়গায় এরকম 98টা ফার্স্ট ওয়াটার স্ট্রিম আছে, আর তো মানে সেকেন্ড ওয়াটার স্ট্রিম দেখা গেল 42টা আছে, কথার কথা। তো 98টা নদীর জল মাত্র একটা নদীতে গিয়ে পড়ছে, তার মানে এখানে নিশ্চয়ই জল বেশি হবে। আর একে যদি আমরা ভাগও করি তাহলে ভাগফলটা দেখা গেল 98 পাচ্ছি, আর এটাকে যদি ভাগ করি নিশ্চয়ই এর থেকে কম পাবো। তাহলে যত বেশি ভ্যালু তত বেশি নদীর মধ্যে বন্যা হওয়ার চান্স থাকবে। তারপরে হচ্ছে ওর মধ্যে জলের প্রচুর চাপ থাকবে, এরকম মানে জলটা যেতেই পারবে না আর কি। যত কম ভ্যালু তত মধ্যে ঠিকঠাক আছে। তো এটাই বোঝাচ্ছে বাইফার্কেশন রেশিও দ্বারা। এবার আছে ল অফ স্ট্রিম ওয়াটারিং আছে, স্ট্রিম লেন্থ রেশিও আছে, এগুলো জাস্ট মনে রাখতে হবে যেগুলো আছে। সাইনোসিটি ইন্ডেক্সটা থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে। সাইনোসিটি ইন্ডেক্স মানে হচ্ছে এরকম যে অ্যাকচুয়াল লেন্থ আর স্ট্রেইট লেন্থ। অ্যাকচুয়াল লেন্থ মানে যেমন এটা একটা নদী আছে, তো নদীটাকে একদম এরকম রোটামিটার দিয়ে এরকম পরপর মাপলাম আমরা, মেপে টোটাল দৈর্ঘ্য পেলাম কত, দেখা গেলো 10 সেন্টিমিটার হলো, ঠিক আছে। এবার এখান থেকে বসিয়ে এই পর্যন্ত এটা মেজার করলাম সোজাসুজি আর কি, যেটাকে এয়ার লেন্থ বলা হয় অনেক সময়। এটা পেলাম আমরা 2 সেমি, তাহলে 10 সেমিকে 2 সেমি দিয়ে ভাগ করলাম, 5 হলো। তো 5 যে মানটা হলো সেই মানটা আবার এরকম এখানে আছে, যদি 1.5-এর বেশি হয় তাহলে ওটা মিয়ান্ডারিং হবে, অর্থাৎ যত বেশি মান তত বেশি বাঁক, এরকম। এত হলে এটা, তো এটা অনেক সময় দেয়, আর এগুলো দেয় না। তো এবার এরিয়াল আসপেক্ট মানে হচ্ছে যেখানে ক্ষেত্রফল দেখানো যায়, যেমন নদীর ঘনত্ব, অর্থাৎ ড্রেনেজ ডেন্সিটি, ড্রেনেজ ফ্রিকোয়েন্সি, ড্রেনেজ টেক্সচার, স্ট্রিম লেন্থ রেশিও এগুলো। আর রিলিফ আসপেক্ট মানে যারা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেখায়, যেমন বেসিন রিলিফ বা যেটাকে রিলেটিভ রিলিফ বলা হয়, বা লোকাল রিলিফও বলা হয়। রাগিনেস নাম্বার, ডাইসেকশন ইন্ডেক্স, এভারেজ স্লোপ, এই মানগুলো কিন্তু হবে রিলিফ আসপেক্টের মধ্যে। আর ট্রানজিট চার্ট অনেক সময় দিয়ে দেয়, যে ট্রানজিট চার্ট কি, তো এটা হচ্ছে সম্পর্ক দেখানোর জন্য আমরা তুলে ধরি। আর হিপসোমেট্রিক কার্ভ মানে হচ্ছে উচ্চতার পার্থক্য, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে কতটা ক্ষয় হয়েছে সেটাকে হিপসোমেট্রিক কার্ভ। আর এরই একটা বিকল্প রূপ হচ্ছে ব্যাথোমেট্রিক কার্ভ, যেটা কিন্তু সমুদ্রের তলের দিকে করা হয়, সি সারফেসের নিচের দিকে। প্রোফাইল আছে। এবার প্রোফাইল তো আমরা জানি, প্রোফাইল একটা 1 ডাইমেনশনাল ফিচার্স হবে। তো প্রোফাইল হচ্ছে অন সারফেস অন রিভার, দুটো জায়গায় হতে পারে, অর্থাৎ নদীর উপর আর হচ্ছে স্থলভাগের উপর। তো স্থলভাগের উপর হচ্ছে সিরিয়াল প্রোফাইল,
সুপার ইম্পোস্ট প্রোফাইল, প্রজেক্টেড প্রোফাইল, কম্পোজিট প্রোফাইল এরকম। আর অন রিভারের উপর হচ্ছে লং প্রোফাইল মানে একদম সোর্স থেকে মোহনা পর্যন্ত। আর ক্রস প্রোফাইল মানে হচ্ছে নদীর এই পার থেকে ওই পার, একটা পার থেকে আরেকটা পার, এটাকে বলা হয় ক্রস প্রোফাইল। একটা নদীর ক্রস প্রোফাইল একাধিক হতে পারে, কিন্তু একটা নদীর লং প্রোফাইল একটাই হবে। লং প্রোফাইল দ্বারা যেটা এরকম করে পার্থক্য হয়, অর্থাৎ লঙ্গিটিউডনালি পার্থক্য হয়, সেই বিষয়গুলোকে আমরা রিপ্রেজেন্ট করি, যেমন ওয়াটারফল ইত্যাদি। আর এটার দ্বারা আমরা টেরাসগুলো বুঝি। টেরাস মানে ধাপগুলো, দুই দিকে কীরকম সমভাবে ক্ষয় হয়েছে না অসমভাবে ক্ষয় হয়েছে, এই জিনিসগুলো ভালো বোঝা যায়। লং প্রোফাইল এই যে নদীর উৎস থেকে মোহনা, নদীর দুই পার, এটা বললাম। সিরিয়াল প্রোফাইল মানে কি? সিরিয়াল প্রোফাইল ছবিটা যদি দেখি ভালো করে তাহলে মনে পড়বে। সিরিয়াল প্রোফাইল মানে পাশাপাশি অবস্থিত কয়েকটা জায়গার, ঠিক আছে, উচ্চতার পার্থক্যকে এরকম করে রিপ্রেজেন্ট করে সিরিয়াল এই জন্য নাম দিয়েছে, কারণ পরপর হয়, ঠিক আছে। তো এরকম করে সিরিয়াল প্রোফাইল হলো। আর এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিতে হয়। সুপার ইম্পোস্ট প্রোফাইল যেটা, তখন আমরা কি করবো, যে আলাদা আলাদা আছে, তো আমি বুঝতে পারছি না যে কোন জায়গাটা বেশি উঁচু না কোন জায়গাটা কম উঁচু এরকম। তখন কি করলাম, সবগুলোকে একটার মধ্যেই রিপ্রেজেন্ট করলাম, একটা গ্রাফের মধ্যে বা একটা ইয়ের মধ্যে আর কি, কাঠামোর মধ্যেই সবগুলোকে রিপ্রেজেন্ট করলাম। এবার আমি একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারবো, এই সোজা যদি আমি সামনের দিকে যাই তাহলে কোথায় বেশি উঁচু হবে। দেখা গেলো এটা এই প্রোফাইলটা, এটা উপরের দিকের জায়গার প্রোফাইল, তো আমি বলবো যে উপরের দিকে গেলে আমি আমার পার্থক্য হবে। বা এই জায়গায় দাঁড়িয়ে যদি বলি তো এই জায়গায় মিডিলে বেশি উঁচু আছে, এইরকম ব্যাপারগুলো তখন বলা যাবে। অর্থাৎ তিনটা প্রোফাইল বা চারটা সিরিয়াল প্রোফাইল থেকে এক কথায় একত্রে যখন করি তখন সেটাকে বলা হয় সুপার ইম্পোস্ট প্রোফাইল। তারপর আছে প্রজেক্টেড প্রোফাইল। প্রজেক্টেড প্রোফাইল কি? প্রজেক্টেড প্রোফাইলের ক্ষেত্রে প্রথম প্রোফাইলটা নেব, মানলাম এটা এ, অর্থাৎ প্রথম এঁকেছিলাম, তো এই প্রোফাইলটা নেব। এবার তারপরে দ্বিতীয় প্রোফাইলটার সেইটুকু অংশ নেব যেটা এই প্রোফাইলটার উপরে আছে, ঠিক আছে। অর্থাৎ কি বলে যে প্রথম প্রোফাইলের উপরে আছে, যেমন এইটুকু অংশ খালি প্রথম প্রোফাইলের উপরে আছে, ওই জন্য এইটুকু অংশ এখানে দেখিয়েছে, বাকিটা এখানে। মানে প্যানোরামিক ভিউ আর কি, পাহাড়ে দাঁড়ালে পরের পাহাড়টার সেইটুকু অংশ দেখতে পাবো যেটা প্রথম পাহাড়টাকে ওভারটেক করে আছে, সেরকম বিষয়টা। তারপরে হচ্ছে সেইটুকু অংশ আমরা নেব যে অংশটা হচ্ছে তারপরে আছে, অর্থাৎ সব থেকে বেশি উঁচু, এটাকে বলা হচ্ছে প্রজেক্টেড প্রোফাইল। আর কম্পোজিট প্রোফাইল হচ্ছে স্কাইলাইন, অর্থাৎ কেবলমাত্র উঁচু জায়গাগুলো নেব, যেখান থেকে এইটুকু, তাহলে এই দাগটা হলো, তারপরে এরকম। আশা করি সবার মনে পড়ে গেছে, এগুলো জিনিস সোজা আছে। এবার এখানে এগুলো লেখা আছে যে সিরিয়াল প্রোফাইল মানে ভূমির বন্ধুরতা দেখাতে ব্যবহৃত হয়, একটি নির্দিষ্ট ইন্টারভেলে পরপর অনেকগুলো অঙ্কন করা হয়। আর সুপার ইম্পোস্ট মানে ব্রেক অফ স্লোপ দেখায়, আমি বললাম যে একটা জায়গার মধ্যে কোথায় বেশি স্লোপ আছে এটাই দেখাবে। প্যানোরামিক ভিউ দেখায়, প্যানোরামিক ভিউ মানে হচ্ছে ওই পাহাড়ের লজিকটা, যে নিচে দাঁড়ালে পাহাড়ের প্রথমে যেটা গোটা পাহাড়টাই দেখতে পাবো, ছোটো পাহাড়টা, তারপরে সেইটুকু দেখতে পাবো যেটা উপরে আছে। আর স্কাইলাইন মানে একদম সব থেকে উঁচু ইয়েগুলো দেখায়। তো কম্পোজিট প্রোফাইল হয়ে গেল। আর এখানে কতগুলো প্রতীক চিহ্ন দিয়ে দিচ্ছি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জোয়ার ভাটা, আমি বলছি কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে ওটাই দেয়, জোয়ার ভাটা কোন নদীতে দেখা যায়, ঠিক আছে। বাকিগুলো ইম্পর্টেন্ট আছে কিন্তু ওটাই আমি দেখাচ্ছি খালি, ওইটা বেশি পরীক্ষা দেয়, ওই জন্যই। জোয়ার ভাটা নদী কই, মানে এরকম সংকেতটা হবে, নদীটা এরকম হচ্ছে, এখানে আছে কিনা জানি না, এইরকম তীর চিহ্ন দিয়ে দেখাবে। জোয়ার ভাটা প্রবণ নদী কি নাই, একটু দেখা দিই। নদী 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 নদী, এই যে জোয়ার ভাটা প্রবণ নদী, এটা পরীক্ষায় খুব দেয়, খুব ইম্পর্টেন্ট এটা আমি দেখা দিলাম, বাকিগুলো তো নিজে নিজে দেখলে একটু হবে। আর কারো কাছে বই থাকলে এই পরের পেজগুলো প্রিন্ট আউট করার দরকার নেই, যারা বই নেয় ওদের জন্য আমি দিয়ে দিয়েছি। আর এই যে বললাম একটু আগে যে ওল্ড সিরিজ ম্যাপ আর ওপেন সিরিজ ম্যাপের কী পার্থক্য, তো এই যে আগেকার দিনে নিচের দিকে এরকম করে থাকতো, ঠিক আছে, কে নির্দেশ করছে, সমোন্নতি রেখার মানের ব্যবধান, স্কেল এগুলো নিচের দিকে থাকতো, তো এটাকে বলা হচ্ছে কি ওল্ড সিরিজ ম্যাপ, ঠিক আছে। আর এখনকার সময় মানে নতুন যে ম্যাপগুলো দেখি সেগুলো কিন্তু সাইডে লেখা থাকে সব ইনফরমেশানগুলো বেশিরভাগই, তো এটার নাম হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ, প্রান্তীয় ইনফরমেশনের মধ্যে পার্থক্য। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপে ঠিক আছে, আমি তাহলে ওটা দেখবো একটু আছে নাকি, আমি খেয়াল করে নিই।